প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমি বলেছি আপনাকে কিনতে, নিব না আপনার দুল। বেশি পাকনামো করলে খবর আছে, ঢং কমিয়ে কর বুঝলি। এখন চুপচাপ ছাদের ঘরে যা তো, ওখানে কিছু একটা ফেলে এসেছি, নিয়ে আয় যা। সেই রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত বসেছিলাম বয়ফ্রেন্ড নামক মানুষটার একটা মেসেজের আসে, অ্যাটলিস্ট একটা উইশ হাজার হলেও আজ ভ্যালেন্টাইন্স ডে। কোথাকার কোন ম্যাজিস্ট্রেট আমার বেস্টুকে সকাল না হতেই গিফট পাঠিয়ে চলেছে, আর ওনার কোনো খবর নেই। কেমন লাগে? বিরক্ত হয়ে শেষমেশ রোদই ফোন দিল। তিনটা বার রিং হওয়ার পর মহারাজের ফোন ধরার সুযোগ হলো। ফোনটা ধরে বাজকাই গলায় বলেন, ওই কি সমস্যা তোর? কি সমস্যা মানে? কই তুই? কই আমি মানে? এত সকালে একটা ব্যাচেলার ছেলেকে তুই ফোন দিয়ে ডিস্টার্ব করছিস, তোর লজ্জা লাগছে না? আবার জিজ্ঞেস করছি আমি কই। এখানে লজ্জা পাওয়ার মতো কিছু আমি খুঁজে পাচ্ছি না শুভ্র ভাই, তো লজ্জা পাওয়ার প্রশ্ন ওঠে না। আর এখন সকাল, দুপুর হতে চললো, 10টা বেজে গেছে অলরেডি। 10টা বাজছে তো, তোর সমস্যা কি? হ্যাঁ, ব্যাচেলারদের 10টার সময় ভোর 4টা, আর শুক্রবার হলে তো কথাই নেই। ফাউল কথা বাদ দিয়ে বলো তো, তুমি আছোটা কই? কই আবার? ভার্সিটির হলের যে সিটটা আমার জন্য বরাদ্দ, তার উপর কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম, কিন্তু তুই আমার ঘুমের 12টা বাজিয়েছিস। পাগল মেয়ে কোথাকার। তোমার কাছে আমার থেকে ঘুম বড় হলো শুভ্র ভাই? অবশ্যই বলো। আরে তুই থাকিস সুদূর ময়মনসিংহ, এই নিঃসঙ্গ চট্টগ্রামে এই ঘুমিয়ে আমার সাথী। যা বাবা উঠ। কি এত অপমান? ফাইন, তুমি থাকো, তোমার ঘুম নেই, অসহ্য। এ কখন থেকে তুমি নেমে করছিস? ভুলে গেছিস আমি তোর থেকে 6 বছরের বড়? আপনি বল। রোদ কিছু না বলেই ফোনটা কেটে দিল। রাগে মাথা ফেরে যাচ্ছে ওর। ঠিক এই সময়ই আপু একটা বাসন্তী রঙের শাড়ি নিয়ে খুশিতে গদগদ হয়ে বলে উঠল, এই রোদ, শাড়িটাতে আমায় কেমন মানাবে রে? ভালো, কিন্তু কেন? তোর ভাইয়ার সাথে ঘুরতে যাব, ভালোবাসার দিবস বলে কথা। ভাইয়া ময়মনসিংহ কখন এলো? কাল রাতে এসেছে, আমি যাই, রেডি হই। এবার রাগটা আরো মাথা চারা দিয়ে উঠল রোদের। মানুষের বয়ফ্রেন্ড ঢাকা থেকে চলে আসছে, আর এই বলদটা একটা উইশ পর্যন্ত করতে পারছে। এত ঘুম ওনার, ইচ্ছে করছে ওনার বিছানায় এক বালতি পানি ঢেলে দিয়ে আসে, যত সব। তো মেজাজ খারাপের মধ্যে আবারও ফোনটা বেজে উঠল। রোদ ভেবেছিল আবারও ওর তার ছেঁড়া বেশ, কিন্তু না, প্লাবন ফোন দিয়েছে। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা ধরল। সমস্যা? বহুত সমস্যা দোস্ত। সমস্যা নিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে মর, আমাকে ফোন দিচ্ছিস কেন? আরে দোস্ত, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাব, কি গিফট দেবো বুঝতেছি না, কিছু সাজেস্ট করতো। আমার মাথা গিফট কর জাফর। তোর মাথা গিফট করলে তো শুভ্র ভাই আমার মাথা কেটে ফেলবে রে। শালা মর তুই, শুভ্র ভাইয়ের চামচা। ফোনটা কেটে মুখ ফুলিয়ে বসে আছে রোদ। আপু নাচতে নাচতে সেজে গুজে বেরিয়ে গেল। আমি বুঝতে পারছি না আমি কার বাড়া ভাতে ছাই দিছি, যার জন্য শুভ্র ভাইয়ের মতো এমন এক আনরোম্যান্টিক অপদার্থ বিয়ে জুটেছে কপালে। সারাটা দিন এভাবেই কেটে গেল। একটা বার ফোনটাও দেয়নি সে। কে জানে নতুন কাউকে পেয়েছে কিনা। কি মনে করে বিকেলের দিকে একা একাই সাজতে বসে গেল রোদ। নীল শাড়ি, হাত ভরা নীল চুড়ি, চোখে ঘন কাজল, কপালে ছোট্ট টিপ, লম্বা চুলগুলো খুলে দিয়ে পায়ের পায়েলের ঝুনঝুন শব্দ তুলে হাঁটা দিল ছাদের দিকে। ছাদের এক কোণায় আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আর ভাবছে আজ থেকে 2 বছর আগের কথা। আজকের এই দিনটাতেই শুভ্র প্রপোজ করেছিল ওকে। কি অদ্ভুত ছিল সব। বই পড়ছিল রোদ, হঠাৎই ফোনটা বেজে উঠল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 11টা বেজে 55। এত রাতে শুভ্রর ফোন দেখে অবাক হলো। অবাকের পালা শেষ করে ফোনটা কানে নিয়ে সালাম দিয়েই বলল, শুভ্র ভাই এত রাতে? ওয়ালাইকুম আসসালাম। নিচে আয়। মানে হলো তোরা যে দোতলায় থাকিস, তা সিঁড়ি বেয়ে তোর করে নিচে নেবে আয়। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। কি এত রাতে তুমি রাস্তায় কি করো? মশাদের সাথে পিকনিক করি। ডফার, এত কথা বলিস কেন? নিচে নামতে বলছি, নিচে নাম, ব্যাস। আমি পারবো না, এত রাতে নিচে ইম্পসিবল। সবই পসিবল, 2 মিনিটের মধ্যে নিচে আয়। পারবো না। তুই পারবি, তোর বাপ সহ পারবে। তাহলে বাবাকেই বলো, রাখছি। খবরদার রোদ, 2 মিনিটের মধ্যে নিচে না নামলে তোর অবস্থা আমি কি করবো তুই নিজেও চিন্তা করতে পারবি। কথাটা বলেই ফোনটা কেটে দিল শুভ্র ভাই।
লাউ ঠেলা। শুভ্রকে রোদ যথেষ্ট ভয় পায়, আম্মুকে তার চেয়েও বেশি ভয় পায়। তবুও ভয় ভয় পায়ে আম্মুর রুমে উকি দিল রোদ। আম্মু এখনো ঘুমায়নি, কি করবে এখন? অনেক ভেবে আম্মুকে বলবো, আম্মু নিস্তালের মাহিমা আপুর কাছে থেকে ক্যালকুলেটর আনতে যাচ্ছি, আমার একটা কাজ করছে না। আম্মু কিছুক্ষণ রোদের দিকে নীরব দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজের কাজে মত দিলেন। রোদও দোয়া দূরত পরে বেরিয়ে এলো রাস্তায়। সোডিয়ামের আলোতে স্পষ্টই দেখতে পেল এলোমেলো চুলে একরাশ ক্লান্তি নিয়ে দাঁড়িয়ে আছে শুভ্র। গায়ে ব্রাউন টি শার্ট, একটা ব্ল্যাক জ্যাকেট, ব্লু জিন্স, কিডস আর ঘাড়ে একটা ব্যাগ। রোদকে দেখেই ক্লান্তি মাখা হাসি দিয়েই বলে উঠল, এসেছিস? এখানে কেন ডেকেছো? বাসায় চলো। না, এত রাতে বাসায় গেলে খুবই সন্দেহ করবে। কেন? তুই বুঝবি না হাদারাম। কথাটা বলেই এক গুচ্ছ টকটকে লাল গোলাপ বাড়িয়ে দিল রোদের দিকে। কোনো ফর্মালিটি না করেই বলে উঠল, ফুলগুলো হাতে নে, তোর জন্য। খবরদার রোদ, ছুঁড়ে ফেলবি না, বা এটা বলবি না যে নিবি না। নিজে টিউশনি টাকায় কিনেছি, টাকার মায়া বড় মায়েরে দিচ্ছি। সো ছোড়াছুড়ি করবি না। ছোড়াছুড়ি করেছিস তো এক চড়। কিন্তু এগুলো কেন? দেখ রোদ, তুই আমার দিকে ভাই ভাই নজরে থাকলেও আমি কিন্তু তোর দিকে অলওয়েজ প্রেম প্রেম নজরেই তাকাই। বুঝেছিস? বুঝিসনি? রোদ মাথা নেড়ে সম্মতি জানালো যে বুঝিনি। শুভ্র চরম বিরক্তি নিয়ে রোদের হাতে একটা উপন্যাসের বই গুঁজে দিয়ে বলে উঠল, ওকে যা, তোর বোঝা লাগবে না। এখন উত্তর দক্ষিণ না থাকে সোজা তুমি। কিন্তু দেখ রোদ, পুরো 8 ঘন্টা জার্নি করে এসেছি, এখন বাসায় গিয়ে রেস্ট নেবো। কাল আবার ব্যাক করতে হবে। তো কাহিনী না করে যা এখান থেকে। রোদ আরো কিছু না বলে ঘুরে দাঁড়ালো। 2 কদম ফেলতে পিছু থেকে ডাক পড়ল। রোদ, পিছু ফিরে রোদ বলল, এদিকে আয় তো। রোদ শুভ্রর কাছে আসতেই নিচে বসে রোদের পায়ের দিকে হাত বাড়ালো শুভ্র। রোদ অমনি লাফিয়ে উঠল। আরে কি শুভ্র ভাই? তার উত্তরে শুভ্র বিরক্তি মাখা চাহনি দিয়ে বলে উঠল, এত লাভাস কেন? চুপচাপ দাঁড়িয়ে থাক, তোর পা কেড়ে নিয়ে যাবো না। হ্যাঁ, রোদ এবার চুপচাপ মুখ কালো করে দাঁড়িয়ে রইল। শুভ্র রোদের পায়ে একটা কিছু পরিয়ে দিয়ে উঠে দাঁড়িয়েই কানের কাছে ফিসফিস করে উঠল, ভালোবাসি তোকে, এটা বুঝতে এতক্ষণ লাগে? কথাটা শুনে 2 মিনিট হ্যাং মেরে দাঁড়িয়ে থেকে বোকার মতো রোদ বলে উঠল, তুমি কি আমায় প্রপোজ করছো শুভ্র ভাই? রোদের কথাটা কানে যেতেই শুভ্র দিল এক ধমক। সেদিন শুভ্রর এক ধমকে দৌড়ে পালিয়েছিল রোদ। কথাটা ভাবতেই মনের অজান্তেই হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। 2 বছর ঘুরে আজও ওই একই দিনে দাঁড়িয়ে আছে রোদ। তারিখটা যেমন সেম, ঠিক তেমনই রোদও আগের মতোই আছে, শুধু বদলে যাওয়া বছরগুলোর মতো বদলে গেছে শুভ্র। হঠাৎই পায়ের শব্দে পেছনে ফিরে তাকালো। নীল পাঞ্জাবি, এলোমেলো চুল, ক্লান্তি ভরা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে শুভ্র। সেদিনের মতো আজও ক্লান্ত সে। কেন জানি অবাক হলো না রোদ। মন বলেছিল উনি আসবেন। শুভ্র হাসি মুখে রোদের সামনে এসে দাঁড়িয়ে হাতে এক গুচ্ছ লাল গোলাপ গুজে দিতে দিতে বলে উঠল, কি রে, শাড়ি পরে পেতনি সেজে আছিস কেন? আমি পেতনি দেখে ক্রাশ খেলা কিন্তু। শুভ্রর কথায় হেসে উঠল। হাত দিয়ে শুভ্রর এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল, মশাই এতক্ষণে? আর বলিস না, রাতে বাস মিস হয়ে গেছিল। সকালে বাস পেলাম 10টায়, আর এখানে আস্তে আস্তে 5টা। বাস থেকে নেমেই সোজা তোর কাছে। কোথায় পেট জমে গেল। উইশ করনি কেন? মুখ কালো করে বলল রোদ, উইশ করার কি আছে? তুই আমার জন্য অলওয়েজ স্পেশাল। স্পেসিফিক কোনো দিনে ভালোবাসা দেখাতে পারবো না? কথাটা বলে নিচে বসে পড়ল শুভ্র। রোদ অবাক হয়ে বলল, নিচে বসলে কেন? আমার ইচ্ছে, তোর কি? এই, তুই নিচে বসছিস কেন? আমার ইচ্ছে, তোমার কি? নিচে বসতে বসতে মুচকি হেসে বলল রোদ। খুব বেগেছিস না? কথাটা বলেই আবারও রোদের পায়ের দিকে হাত বাড়ালো। রোদ পা সরিয়ে নিতে গেলেই শক্ত করে চেপে ধরে রাগী চোখে তাকালো রোদের দিকে। এবার রোদ চুপ, গালে হাত দিয়ে শুভ্রর পাগলামোগুলো দেখছে। পকেট থেকে আলতার কৌটো বের করে খুব যত্ন করে লাগাচ্ছে পায়ে। এসব কি? দেখছিস না, তোর এই গেট আপের সাথে আলতাটাই মিসিং ছিল। এবার পারফেক্ট। কিভাবে জানলে শাড়ি পরবো? তোকে তোর থেকেও বেশি জানি আমি। শুভ্রর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে রোদ। এই ছেলেটা রোদকে 1000 বার নতুন নতুন পদ্ধতিতে মুগ্ধ করে চলেছে ক্রমান্বয়ে। সবার বয়ফ্রেন্ডের মতো দামি দামি গিফট কখনোই দেয় না সে, কিন্তু প্রত্যেকবারই অদ্ভুত সব কাজ করে অসাধারণ কিছু মোমেন্ট ক্রিয়েট করে সে। এগুলোই যে প্রশান্তি। হঠাৎই শুভ্র বলে ওঠে,
তুই কাল থেকে 2 ঘন্টা করে রোদে দাঁড়িয়ে থাকবি। এটা তোর হোমওয়ার্ক, বুঝলি? কিন্তু কেন? তুই ফর্সা হয়ে যাচ্ছিস, তোর উজ্জ্বল শ্যাম রংটাই মন চায়। ফর্সা হলে খুন করে ফেলবো কিন্তু। এ নিজে যে সাদা ভূত সেটা। ওটা আমায় মানায়, আর এটা তোকে। আমি এই তোকেটাকেই চাই সারা জীবন, উইদাউট এনি চেঞ্জেস। এই বিষয়ে নো কম্প্রোমাইজ। এক ফোটাও চেঞ্জ হবি না, বলে দিলাম কিন্তু। আচ্ছা, চুল খুলে রেখেছিস কেন? খোপা কর, দাঁড়ামি করে দিচ্ছে। কিভাবে করতে হয় সেটা বলে দে শুধু। আজ নিজে হাতে খোপা বেঁধে বেলি ফুলের মালা চড়াবো তাতে। শুভ্র খোপা করার চেষ্টা করছে। রোদ খিলখিল করে হাসছে, আর শুভ্র সমান তালে বকে চলেছে। এইভাবে 32 দাঁত বের করে হাসলে নাকি তার বুকে ব্যথা করে। ঠিক এমন একটা পরিস্থিতিতে আম্মু ছাদে এসে হাজির। আম্মুকে দেখে শুভ্র বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালো। রোদও লজ্জায় না। কে রে শুভ্র, কখন এলি? এই তো কিছুক্ষণ পূর্বে হঠাৎ? গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসছি, ভালোবাসা দিবস বলে কথা। ও তাই? তো কই তোর গার্লফ্রেন্ড? বাড়িতে, ওর বাপের বাড়িতে। জোরপূর্বক হাসি দিয়ে বলল শুভ্র। আচ্ছা, খুব ভালো। তো রোদ, তোর হাতের তো ফুল কে দিল? এবার দুজনেই মাথা চুলকুতে নেয়। মাঝে বুঝে গেছে, তা বেশ বুঝতে পারছে রোদ। শুভ্র একটা গাঁজাখুরি যুক্তি দিতে চেয়েছিল। মা ওকে মাঝ পথে থামিয়ে দিয়ে মুচকি হেসে উঠে বললেন, হয়েছে, লাগবে না, বেশ বুঝতে পারছি। ড্রামা শেষ হলে খেতে আয়। রোদ আজ বিরিয়ানি রান্না করেছে। কি, আমার বউ? মা তাকাতেই মানে বোন, আমার বোন রান্না করছে। শুভ্রর কথায় মা হাসতে হাসতে নিচে নেমে আসে। রোদও হাসতে হাসতে শেষ। সেই হাসিতে মিশে আছে তার মুগ্ধতা, যে মুগ্ধতায় শুভ্র 1000বার মুগ্ধ হতে চায়। দুপুর 2টা। গার্ডেনের ঠিক মাঝখানে একটা চেয়ার পেতে তাতে বসে খুব মনোযোগ সহকারে রবীন্দ্রনাথের নৌকাডুবি উপন্যাস পড়ছে রোদ। উপন্যাসের পাতায় কমলা হঠাৎ ডাক্তার বাড়ুর সামনে পড়ায় লজ্জায় না। ঠিক এই সময় পেছন থেকে কেউ একজন খুব জোরে চাটি মারল মাথায়। রোদ অনেকটা উল্টে পড়ে যায় অবস্থা। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে নিজের পজিশন ঠিক করে বসে পাশে তাকাতেই দেখে ঠোঁটে বিশ্বজয়ী হাসি ঝুলিয়ে পাশের চেয়ারে বসেছে শুভ্র। শুভ্রকে দেখা মাত্র চোখে রাগের আগুন জ্বলে। রোদ তাকালো। শুভ্র রোদের দিকে ঝুঁকে এসে ভাবলেশহীন ভাবে বলে ওঠে, কি রে, এইভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? খুব সুন্দর লাগছে বলছি আমায়। লাগারই কথা। জানিস, বাসে 3টে মেয়ে কন্টিনিউয়াসলি পুরো 5 ঘন্টা আমার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়েছিল। আই থিঙ্ক দে আর ক্রাশড অন মি, বাট আই এম সারপ্রাইজড দ্যাট মেয়েগুলো এত সময় ঘাড় বেঁকিয়ে তাকিয়ে থাকার পরেও তাদের ঘাড় একদম ফিট। কিভাবে সম্ভব? এই তোর ঘাড়টা দিকে আনতো দেখি, স্পেশাল কিছু লাগাছে নাকি তোর ঘাড়ে? রোদ কিছু না বলে বিরক্তি নিয়ে শুভ্রর দিকে তাকালো, যেন শুভ্র আস্ত একটা বিরক্তির ডিব্বা। কিন্তু আশ্চর্যের বিষয়, তাতে শুভ্রর কোনো কিছু যাই আসছে না। শুভ্র চেহারে গা এলিয়ে দিয়ে বলে উঠল, মেয়েগুলো আহম্মকে চূড়ান্ত, বুঝলি? উইদাউট ব্রাশ করা একটা ছেলে প্রেমে পড়ে গেল। স্ট্রেঞ্জ, তাহলে বুঝতে পারছিস? আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে গাড়িতে উঠলে মেয়েরা পুরাই ফিট মারবে। তুমি চিটাগাং টু ময়মনসিংহ চলে আসলে ব্রাশ না করেই? হ্যাঁ তো, রাতে ঘুমিয়ে হচ্ছিল না। বুঝতে পারছিলাম আমায় এখানে আসতে হবে, হবেই হবে, নয়তো ঘুম হবে না। তাই 4টার দিকে বেরিয়ে পড়লাম হাঁটতে। হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড। ভাবলাম আমি বাসের সামনে, বাস আমার সামনে, শুধু শুধু দাঁড়িয়ে থেকে কি লাভ? তাই ঠুস করে উঠে গেলাম বাসে। বাসে তো আর রুটপেস্ট রাখে না, তো ব্রাশ করার প্রশ্নই আসে না। রোদ এবার ভ্রু কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে শুভ্রর দিকে তাকালো। লাল টি শার্ট, অ্যাশ রঙের একটা 3/4 প্যান্ট, বাম হাতে কালো রঙের ব্রেসলেট কিছু একটা, চুলগুলো অগোছালো, দেখতে মার্শাল্লাহ সুন্দরী লাগছে। পুরো পাবনা ফেরত পাগল। এই অবস্থায় কেউ চিটাগাং থেকে ময়মনসিংহ চলে আসতে পারে জানা ছিল না। একটা দীর্ঘশ্বাস ফেলে শুভ্রকে জিজ্ঞেস করেই ফেলল, কি এত ইম্পর্টেন্ট কাজ ছিল যে তোমায় আসতেই হলো? সেটা তোকে কেন বলবো? তোকে বলে আমার লাভ? নিজেকে কি তুই প্রেসিডেন্ট মনে করিস নাকি? এনিওয়ে, শুনলাম হাত হাত কেটে বেগি দস্তা অবস্থা করেছিস। কই দেখি কোন হাত? তোমাকে দেখাবো কেন? তোমাকে দেখালে আমার লাভ? নিজেকে কি ডাক্তার মনে করো নাকি? এনিওয়ে, শুনলাম পাগল হয়ে গেছো। পাবনায় সিটি বুক করিয়েছো নাকি? আমার কথা আমাকে ফিরিয়ে দিস? এত কথা কই পাস? তাই নাকি? প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। জানিস তো, পিপিলিকা পাখা গজায় মুড়ি ভাড়ার তরে, আর মেয়েদের কথা বলতে প্রেমিকেরই তরে। মাত্রা লজিক। আর আমি প্রেম করলেই তোমার শ্বশুরের কি শুনি? আমার শ্বশুরেরই তো সব রে, তার মেয়ে প্রেমে পড়ছে, তার জামাই বাবাকে পাত্তাই দিচ্ছে না। এটা কি চিন্তার বিষয় না? মানে
মানে সহজ, তুই প্রেমে বলে ডেবিট ক্রেডিট সব দিক দিয়েই আমার শ্বশুরেরই লস, বুঝলি? বুঝিসনি? রোদ মাথা নাড়িয়ে না জানালো, যার অর্থ বোঝেনি। আমার প্রেমে পড়ার সাথে ওনার শ্বশুরের লাভ ক্ষতির সম্পর্ক কি হতে পারে? আজই শুভ্র রোদের ব্যান্ডেজ করা হাতটা আলতোভাবে হাতে তুলে নিল। পকেট থেকে বেলি ফুলের মালার গোছা বের করে একের পর এক পেঁচাতে লাগলো হাতে। রহস্যময়ী হাসি দিয়ে ধীর গলায় বলে উঠল, ধর তুই পালিয়ে টালিয়ে গেলি, তাহলে লস কার হবে? আলটিমেটলি আমার শ্বশুরদের। তার আদরের মেয়ে আমার মতো সুদর্শন ভদ্র ইন্টেলিজেন্ট একটা জামাই রেখে কোনো আহাম্মকের সাথে ভেঙে যাচ্ছে, বিষয়টা কেমন না? মান সম্বন্ধ ডাহা পানিতে, তাও আবার ড্রেনের পানি। কথাটা বলে রোদের নাকটা টেনে দিয়ে হেঁটে বাড়ির ভিতরে ঢুকে গেল শুভ্র। রোদ আহাম্মকের মতো বসে আছে। আমি ভাবলে ওনার শ্বশুরের মান সম্মান কেন বানিতে থাকবে? উনি ইনডাইরেক্টলি আমার বাবাকে শ্বশুর ডেকে গেলেন। অদ্ভুত। দুপুর 12টা। খুব আয়েশ করে ঘুমাচ্ছিল রোদ। ঘুমের মধ্যেও মনে হলো কেউ একজন গভীর মনোযোগ দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। কৌতূহল বশত চোখ মেলে তাকালো। বাসার কেউ এভাবে আহাম্মকের মতো আমার দিকে তাকিয়ে থাকবে, তা বাবার কোনো মানে হয় না। তাহলে কে হতে পারে? ব্যাপারটা ব্যাপক কৌতূহল। এই কৌতূহল তো মেয়েটাতেই হয়। গভীর আগ্রহ নিয়ে চোখ মেলে তাকিয়ে রোদ অবাক। শুভ্র ভাই, শুভ্র ভাই আমার উপর ঝুঁকে পড়ে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছেন। অদ্ভুত। ব্যাপারটা বুঝতে পেরে রাগে রোদের পিত্তি চলে গেল। ওনাকে আমি আমাদের বাসার 30 সীমানার মধ্যে আসতে নিষেধ করেছি, আর মহাশয় আমার বেডরুমে আমার এই বিছানায় উঠে আমার উপর ঝুঁকে আছে। কেমনটা লাগে? শুভ্রকে ধাক্কা দিয়ে বিদ্যুৎ গতিতে বালিশের ওপর উঠে বসল রোদ। চোখে মুখে রাগের আগুন জ্বালিয়ে শুভ্রর দিকে তাকালো, কিন্তু তাতে শুভ্রর কোনো ভাবোদয় হলো বলে মনে হলো না। শান্ত ভঙ্গিতে সোজা হয়ে বসলো শুভ্র। রোদের শরীরের কম্বলটা টেনে নিয়ে পা ঢাকলো। পাশের বালিশটা টেনে নিয়ে কোলের উপর রেখে আরাম করে বসলো সে। শুভ্রর এমন উদাস ভাব দেখেই মেজাজ খারাপ হয়ে গেল রোদের। রাগী গলায় বলে ওঠে, এখানে কি করছেন আপনি? আপনার সাহস দেখে আমি হতবাক। শুভ্র রোদের কথাটাকে যেন জানালা দিয়ে ছুঁড়ে ফেলল। পাকা হাসি দিয়ে চিন্তিত মুখে বলে ওঠে, তুই যে ঘুমানোর সময় এমন হুসফুস করে নিঃশ্বাস ছাড়িয়ে জানা ছিল না তো? আবার দেখি হুসফুস করে কথা বলিস, কি মারাত্মক ব্যাপার। তোকে পুরো গরু গরু লাগছিল। তোর বড় তো রাতে তোর এমন হুসফুস হুসফুস শব্দ শুনে বিলি মতো হার্ট অ্যাটাক করবে। শুভ্রর কথায় মেজাজটাই খারাপ হয়ে গেল রোদের। মনে মনে চরম কিছু গালি দিয়ে দিল মুহূর্তেই। আমি ঘুমলে ফুসফুস শব্দ করি, ফুসফুস শব্দ করি, তাতে ব্যাপার কি? যত সব আবার কিন্তু মুখে বলল, সেটা আমার আর আমার বরের ব্যাপার। তুমি আমার বরকে নিয়ে চিন্তা করে প্রেশার বাড়াচ্ছ কেন বুঝলাম না। কি বলছিস তুই? আমি প্রেশার বাড়াবো না, অবশ্যই বাড়াবো। তোর বাপের তো তোকে সরকারি চাকরি করা ছাড়া বিয়ে দেবে না। তুই ভাবতে পারছিস একজন সরকারি চাকরিজীবী আমাদের দেশের কত বড় সম্পদ? তোর মতো একটা এরকম মেয়েকে বিয়ে করে দেশের এত বড় সম্পদ রাতের অ্যাটাক করে মারা যাবে। তা আমি একজন ভার্সিটির ছাত্র হয়ে হতে দিতে পারি? কিছুতেই হতে দিতে পারি না, কিছুতেই না। শুভ্রর কথায় ওর চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে রোদের। এক সেকেন্ডেই দেশের সচেতন নাগরিক হয়ে গেছেন উনি, যে কিনা কোল্ড ড্রিঙ্কস এর বোতল রাস্তায় ছুঁড়ে মারে সে মুহূর্তেই নিজেকে সুনাগরিক দাবি করছে। ভাবা যায়? আমার ঘুমে চলে তো হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে। আশ্চর্য। না হলে তুমি যে এতক্ষণ ঝুঁকে ঝুঁকে আমার ফুস 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 ঠুস ঠুস শব্দ শুনছিলে, তাতে তুমি হার্ট অ্যাটাক করলে না কেন শুনি? আরে আমি তো হলাম স্ট্রং বয়, তাই এসব অ্যাটাক ফ্যাটাক আমার কিচ্ছু হয় না। এসব কথা বাদ দে, একটু কাছে এসে বসতো, তোকে একটা জরুরি কথা বলবো, আয়। রোদ ভ্রু কুচকে তাকাতেই শুভ্র আবারও তাড়া দিয়ে উঠল। কিরে কাছে আসতে বললাম তো, তাড়াতাড়ি আয়, আমার তো কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে রে বাবা। রোদ চুপচাপ শুভ্রর দিকে একটু এগিয়ে বসল। শুভ্র রোদের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, ওরে বাবা, তুই তো সো ফাস্ট। ওড়না তোড়না এসব কি সব তোর ড্রেস আপ সেন্স থেকে আউট করে দিয়েছিস নাকি? তবে তেমন খারাপ লাগছে না। শুভ্রর কথায় নিজের দিকে তাকিয়ে চোখ বেরিয়ে আসার উপক্রম রোদের। আমার গায়ে ওড়না নেই। ও শিট। তাড়াতাড়ি আশেপাশে হাতড়ে ওড়না খুঁজতে লাগলো। দরকারের সময় দরকারি জিনিসগুলো কখনোই খুঁজে পাওয়া যায় না। এবার যে পাবে তাও আশা করতে পারল না। অসহায় দৃষ্টিতে কম্বল ধরে টান দিতেই শুভ্র হাসতে হাসতে পাশের টি টেবিল থেকে ওড়নাটা নিয়ে রোদের গায়ে ছুঁড়ে মারল। লজ্জায় মাথা কাটা যাওয়ার উপক্রম রোদের। ছি ছি ছি। শুভ্র আগের মতো স্বাভাবিক গলায় ফিস ফিস করে বলে উঠল,
কিরে, বললাম না জরুরি কথা বলবো, এদিকে আয়। কথাটা বলে অপেক্ষা না করে নিজে একটু চেপে এসে বলে উঠল, এই রোদু, স্বপ্নে প্রেম টেম করিস নাকি? হ্যাঁ, এত সবের কারণ কি? বিষয়টা কিন্তু ব্যাপক চিন্তার, বুঝলি? তোর বাপ শুনলে তো সোজা হার্ট অ্যাটাক। ভাইয়া তার স্বপ্নেও প্রেম করে, ভাবা যায়? এই মুহূর্তে শুভ্রকে চরম কিছু গালি দিতে ইচ্ছে করছে রোদের, যা শুনলে শুভ্র কান চেপে ধরে বলবে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। কিন্তু সমস্যা হলো, এই জাতীয় কোনো গালি এই মুহূর্তে মনেই পড়ছে না। মার প্রতি খুব বিরক্ত লাগছে এবার। মা সব শিখিয়েছে, গালিটা কেন শেখাইনি বুঝতে পারছি না। তাহলে এই অতি অভদ্র লোকটিকে অতি ভদ্রতার সাথে কিছু গালি উপহার দেওয়া যেত। রোদকে চুপ করে থাকতে দেখে শুভ্র আবারও বলে ওঠে, কিরে, বললি না যে স্বপ্নের প্রেম টেম করছিলি নাকি? কোন স্টেপ পর্যন্ত পৌঁছেছে তোদের প্রেম? হাত ধরাধরি নাকি এরও আগে? বুঝতে পারছিস তো কি বলছি? এবারে নেওয়া যাচ্ছে না, ইচ্ছে তো করছে একটা লাঠি দিয়ে হাত থেকে ফেলে দিও নাকি। ইচ্ছেটাকে সংবরণ করে চেঁচিয়ে বলে উঠল রোদ, গেট লস্ট, বেরিয়ে যাও আমার রুম থেকে। বিনা অনুমতিতে একটা মেয়ের রুমে ঢুকে যাওয়াটা কোনো ভদ্রলোকের বিহেভিয়ারের মধ্যে পড়ে বলে আমার মনে হয় না। খুব তো সোনাগুড়ি করে বেশ উদ্ধার করছিল। মেয়েদের রুমে ঢুকে যাওয়া সোনাগুড়িকে কয় নম্বর নীতি বলবে প্লিজ? শুভ্র মুচকে এসে বলে উঠল, নিজের বইয়ের রুমে আসতে পারমিশন লাগে নাকি, বহুকা? শুভ্রর কথায় রোদ চোখ মুখ লাল করে রোদ কুচকে বলে ওঠে। মানে? শুভ্র হুট করে রোদের গালে একটা চুমু খেয়ে রুম থেকে বেরিয়ে গেল। যেতে যেতে বলে গেল, মানে হলো তুই বড্ড বোকা। রোদ রোবটের মতো বসে আছে, কোনো সেন্স কাজ করছে না ওর। রিয়াক্ট বাটন নষ্ট হয়ে গেল না তো? কি মারাত্মক ব্যাপার। মাথায় শুধু একটা কথাই ঘুরছে, এটা কি হলো, এটা কি হলো? কিছুক্ষণ চুপচাপ বসে থেকে চোখে মুখে পানি নিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসলো রোদ। আড্ডার আসর মেতে উঠেছে চরম ভাবে। ঠিক তখনই কোথা থেকে রোদের ফুপির ছোট্ট মেয়েটা দৌড়ে এসে শুভ্রর গলা জড়িয়ে ধরে বলে উঠল, দাদা ভাই, তুমি তখন রোদাপুকে থাকতে দিলে, আমায় দিবে না? আমারও পাপি চাই, চাই চাই। ওর কথায় শুভ্র বিষম খেল। সবাই অবাক দৃষ্টিতে একবার রোদের দিকে তো একবার শুভ্রর দিকে তাকাচ্ছে। রোদ আবারও বরফ হয়ে বসে রইল। মাথায় আবারও একটা কথাই ঘুরছে, এটা কি হলো? লম্বা একটা ঘুম দিয়ে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখে শুভ্র হাজির, হাতে মস্ত এক লাল বালতি। রোদকে দেখেই উৎসাহ নিয়ে বলে উঠল শুভ্র, এই রোদু, তুই নাকি দুঃখ ভরা পোস্ট দিয়ে আকাশে বাতাসে দুঃখ ছড়াচ্ছিস, তাই এই বালতিটা আনলাম, বুঝলি? রোদ মাথা নাড়ল, যার অর্থ আমি বুঝিনি। দুঃখের সাথে বালতির কি সম্পর্ক হতে পারে ঠিক বুঝে উঠতে পারছে না রোদ। বিস্ফোরিত চোখে বলে ওঠে, দুঃখের সাথে বালতির কি সম্পর্ক শুভ্র? শুভ্র বিরক্ত মুখে বলে উঠল, রোদ, তোরা দেখি নিম্ন শ্রেণীর বোকা। আরে বালতিটা কিনেছি তো দুঃখ জমিয়ে রাখার জন্য। এইভাবে আকাশে বাতাসে দুঃখ না হয়ে জমিয়ে রাখ, বুঝলি? বাংলাদেশে কখন কি মার্কেট পেয়ে যায় বলা মুশকিল। দেখা গেল দুঃখ পেয়েছে তুই বিল গেটস এরকম টাইপের কেউ একজন হয়ে গেল। বালতিটা কিন্তু আর ফেলের ফাটাফাটির কোনো ভয় নেই, বুঝলি? নির্ভয় কষ্ট জমার। তো একটা কাজ করতে পারিস, তো একটা টার্গেট ঠিক করে ফেলতে পারিস যে প্রতিদিন ঠিক কত লিটার করে কষ্ট জমাবি। রোদ নাক মুখ কুচকে দাঁড়িয়ে আছে। এই মানুষটা যে আমাকে বচন ছাড়া ভালো কোনো উদ্দেশ্য নিয়ে এ বাড়িতে পা রাখতে পারে না, তা প্রমাণিত। রোদকে চুপ করে থাকতে দেখে আবারও বলে উঠল শুভ্র, কিরে, এমন পাবদা মাছের মতো হা করে তাকিয়েছিস কেন? বালতি পছন্দ হয়নি? না, পছন্দ হয়নি। আপনার কি মনে হচ্ছিল শুভ্র ভাই আমার কষ্টের তুলনায় বালতিটা একটু বেশিই ছোট? বলিস কিরে, বেশি ছোট হয়ে গেছে? দোকানের সব থেকে বড় সাইজের বালতিটাই তো আনলাম। দোকানদারকে আমায় ঠকিয়ে দিল রে রোদু। না শুভ্র ভাই, দোকানদার আপনাকে ঠকায় না। আপনার উচিত ছিল টাঙ্কি কেনা, বিশাল টাঙ্কি, বুঝলেন? টাঙ্কি? ফাজলামি করিস তুই আমার সাথে? টাঙ্কিতে রাখতি কোথায় তুই? তোর বাপেরটাকে? এনিওয়ে, মাথায় টাওয়াল বেঁচিয়ে রেখেছিস কেন? বলছি, দেখে তো পুরাই পেতনি পেতনি লাগছে তোকে। হুমায়ুন আহমেদের একটা কথা আছে, মেয়েরা যদি জানতো মাথায় তোয়ালে জড়ানো অবস্থায় তাদের পেতনির মতো লাগে, তাহলে মিনিটে মিনিটে ফিট খেত। শুভ্রর কথা শুনে রোদ হতবাক। মেয়েরা ফিট খেত কিনা জানা নেই, তবে শুভ্রর কথা শুনে হুমায়ুন আহমেদ যে ফিট খেত আর রোদ নিশ্চিত। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, এমন কোনো কথা হুমায়ুন আহমেদও বলেনি শুভ্র ভাই। উনি খুব সুন্দর কিছু বলেছিলেন, যেমন মেয়েরা যদি জানতো মাথায় তোয়ালে জড়ানো অবস্থায় তাদের সবচেয়ে বেশি সুন্দর লাগে,
তাহলে বিয়ের দাওয়াতগুলোতেও মেয়েরা মাথায় তোয়ালে জড়িয়ে যেত। এমনটাই কিছু একটা বলেছিলেন। আর আপনি তো পুরো ব্যাপারটাকেই পুড়িয়ে দিলেন। তোকে দেখে যে ফিলিংসটা হলো সেটাই হুমায়ুন আহমেদের উক্তির মাধ্যমে প্রকাশ করলাম, বুঝলি? তুই যদি এমন পেঁচিয়ে পেঁচিয়ে বিয়ে বাড়ি তো যাস, সব ছেলে মুখে কেঁপে উঠবে, সেন্স তো হারাতে পারবে। পেতনি দেখে আর কে না ভয় পায় বল? সবাই তো আর আমার মতো সাহসী না। শুভ্রর কথায় গা জ্বালা করছিল। এখনই যে মাথা ব্যথাটা শুরু হবে তাও বেশ বুঝতে পারছে। শুভ্র যতবার আসে ততবারই মাথা ব্যথার উপসর্গটা দেখা দেয়। শুভ্র হলো একজন জলজ্যান্ত মাথা ব্যথা। হঠাৎ করে উঠে এসে রোদের ঠিক সামনে এসে দাঁড়ালো শুভ্র। মাথা থেকে টাওয়ালটা এক টানে খুলে নিয়ে মুখ মুছতে মুছতে বলে উঠল, খুব টায়ার্ড লাগছে রে, ভেজা টাওয়াল মুখে মুছলে ক্লান্তি 2 মিনিটে 40% কমে যায়। কথাটা বলে টাওয়ালটা বাম হাত থেকে ডান হাতে রেখে বাম হাতে রোদের কিছু চুল নাকের কাছে নিয়ে জোরে একটা শ্বাস টেনে নিয়ে চোখ বন্ধ করলো শুভ্র। চুলগুলো ছেড়ে দিয়ে চোখটা মেলেই বলে উঠল, কি মারাত্মক ব্যাপারে রোদু, তোর চুলে কি দুর্গন্ধ! করোনা রোগীদের শ্বাসকষ্টের মূলীভূত কারণ যে তোর দুর্গন্ধ চুল তা তো জানাই ছিল। তোর এই চুলের গন্ধ শুকলে তো বিনা নথিতে হার্ট অ্যাটাক। শুভ্রর কথায় রাগে পিত্তি জ্বলে গেল রোদের। মাত্র শ্যাম্পু করে বেরোলাম আর মহাশয় বলছে আমার চুলে গন্ধ, তাও যেন তেল গন্ধ নয়, হার্ট অ্যাটাকের গন্ধ। বাবা চাই রাগী কণ্ঠে বলে উঠল রোদ। তুই যেহেতু গন্ধ, তো আপনি এখনো ঠিক আছেন কিভাবে? আপনার হার্ট অ্যাটাক হলো না কেন শুনি? শ্বাসকষ্ট হচ্ছে বলেও তো মনে হচ্ছে না। রোদের কথা শুনে হালকা টলে উঠে কাপা গলায় বলে উঠল শুভ্র, কে বললো শ্বাসকষ্ট হচ্ছে না? ভয়ানক শ্বাসকষ্ট হচ্ছে, দেখ দাঁড়িয়েই থাকতে পারছি না, বুকেও তো ব্যথা করছে রে, এবার বুঝে নিচ্ছিস? কথাটা বলেই বিছানায় গা এড়িয়ে দিল শুভ্র। চোখ দুটো বন্ধ, রোদ চোখ দুটো ছোট ছোট করে তাকিয়ে আছে। কি ড্রামাবাজ লোক রে বাবা। বেশ কিছুক্ষণ বড় কোনো নড়াচড়া না দেখে ওনার পাশে গিয়ে দাঁড়ালো রোদ। শুভ্রর উপর ঝুঁকে পড়ে চোখের উপর হাত নাড়ালো, কিন্তু না, নো রিয়াকশন। পাশের টেবিল থেকে পানির গ্লাসটা নেবে বলে সোজা হতে নিলেই বাম হাতে শুভ্রর উপর পড়া রোদের ভেজা চুলগুলো আবারও টেনে ধরল শুভ্র। ডান হাতের পকেট থেকে টিপের পাতা বের করে তার থেকে ছোট্ট কালো টিপটা লাগিয়ে দিল রোদের ভেজা কপালে। রোদ বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। শুভ্র স্বাভাবিকভাবেই উঠে বসে বাঁকা হাসি দিয়ে বলে উঠল, পেতনি লাগছে তো। চুপচাপ বসে আছে রোদ, মাথাটা ঝিমঝিম করছে রোদের। পকেট থেকে আরো দুটো টিপের পাতা বের করে পাশে রেখেই রুম থেকে বেরিয়ে গেল শুভ্র। রুম থেকেই কানে আসছে স্বাভাবিক ঝরঝরে কণ্ঠে আম্মুর কাছ থেকে কফি চাইছে শুভ্র। আমার শরীরটা কাঁপছে কেন? কেন জানি রোদের মনে হচ্ছে কালো টিপটাই খুব সুন্দর লাগছে ওকে, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে ইচ্ছে করছে না। থাকুন একটু কৌতূহল। মাথার ব্যথাটা শুরু হয়ে গেছে আবার। ইস, কি যন্ত্রণা, শুভ্রময় যন্ত্রণা। শেষ রোজার দিনে মামুদের বাসায় দাওয়াত পড়ল সবার। শুভ্রদের বাসায় নয়, রোদের আম্মুর মামাতো ভাইয়ের বাসায়। ইফতারের কিছুক্ষণ আগে মামুদের বাসার গেইটের কাছে আসতেই শুভ্রকে চোখে পড়ল রোদের। শুধু শুভ্র নয়, আলিফ, তুষার, অদূত সহ কাজিনরা সব। রোদের গায়ে ছিল নীল রঙের গাউন, আর পাশে ছিল রাফিয়া আর আদিবা। আম্মু, আপু, ফুপি সবাই ছিল বেশ খানিক পেছনে। আদিবা রোদের হাত ধরে লাফিয়ে লাফিয়ে হাঁটছে। ওকে দেখে মনে হচ্ছে এই লাফিয়ে লাফিয়ে হাঁটাটা ভীষণ মজার একটা খেলা। গেটের কাছাকাছি এসে শুভ্রদের পাশ কাটিয়ে ভেতরে ঢুকতেই কানে এলো শুভ্রর কণ্ঠ, ও হো হো, নীল আকাশে রোদ উঠেছে। কথাটা যে রোদকে উদ্দেশ্য করে বলেছে তা ঠিক বুঝতে পেরেছিল রোদ। আদিবার হাত টেনে ওকে থামিয়ে পেছন ফিরে তাকাতেই রহিমের মাথায় চাটি মেরে বলে উঠল শুভ্র, ওই আকাশে রোদ উঠেছে না? শুভ্রর কথায় বাচ্চা রাহিম যেন আকাশ থেকে পড়ল, মুখ কাচুমাচু করে বলে ওঠে, দাদা ভাই, এখন তো সন্ধ্যা প্রায়, রোদ তো নেই। তার কথার প্রেক্ষিতে আবার একটা চাটি খেতে হলো থাকে। মাথায় হাত বুলাতে বুলাতে শুভ্রর দিকে করুণ চোখে তাকিয়ে রইল সে। শুভ্র উদাস গলায় বলল, রোদ দেখা যেন চোখ থাকা লাগে, তোর নাই, যা ভাগ। রোদ আরেকবার শুভ্রর দিকে কটমটে দৃষ্টি নিক্ষেপ করে ভেতরের দিকে হাঁটা দিল। পেছন থেকে কাজিনদের অস্পষ্ট ফিসফিসানি কানে আসতে লাগলো ক্রমাগত। সুপুরা ভাই, আজকাল কেউ একজনকে দেখে তুমি একটু বেশি ভয় পাচ্ছ, কাহিনী কি বস? লাথি না গেলে গেলে চুপচাপ। শুভ্র লোকে দেখে ভয় পায় না, বুঝেছিস? বুঝি তো, সবই বুঝি,
আকাশে এত ঘন ঘন রোদ উঠে কেমনে? আর আমরা তোর শালা হই কেমনে? সবই তো এখন জ্যোৎস্না রাতের মতো ফক ফকা শুভ্র বাবু। আলিফ দাঁড়া তুই, আজ তোর একদিন কি আমার একদিন। ওদের কথাবার্তায় বেশ লজ্জায় পেয়েছিল রোদ, সাথে রাগও লাগছিল প্রচুর। অসভ্য পোলাপান, কিন্তু অসভ্য হলেও তো রোদেরই কাজিন সব, তাই বাধ্য হয়ে তাদের সাথে ইফতারে বসতে হলো তাকে। সব আত্মীয় স্বজন মিলে লোক হয়েছিল অনেক, খাবার টেবিলের সংকুলন হওয়াটাই মুশকিল। তাই বড়দের মধ্যে মহিলাদের জন্য ডাইনিং আর রোদ সহ সব কাজিনদের জন্য ড্রয়িং রুমে খাবারের ব্যবস্থা করা হলো। আর আব্বু মামুরা বসলেন মামুদের টানা ব্যালকনিতে চেয়ার পেতে। সে যাই হোক, রোদ যে সোফায় বসলো, রোদের পাশে গিয়ে বসলো আদিবা, আর তার পাশে শুভ্র। সামনের আর পাশের সোফাগুলোতে বাকি কাজিনরা। কেউ কেউ আবার চেয়ার টেনেও অ্যাড হয়েছে ওদের সাথে। ইফতার শুরু হওয়ার কিছুক্ষণ পরেই আদিবা রোদের মুখের দিকে তাকিয়ে বলে উঠল, রোদাপু কি খাও? রোদ বলল, খেজুর খাই। তুমি কি খাও? রোদের প্রশ্ন হয়তো তার পছন্দ হলো না, তাই ওর প্রশ্নের উত্তর না দিয়ে শুভ্রর মুখের দিকে তাকিয়ে বলে উঠল, দাদা ভাই তুমি কি খাও? শুভ্র কিছু বলার আগেই সামনের সোফা থেকে আলিফ বলে ওঠে, আদিবুড়ি, তোর দাদা ভাই রোদ খায়? আলিফের উত্তরে আদিবা কতটুকু সন্তুষ্ট হলো বোঝা না গেল। শুভ্র রাগে চোখে তাকালো, তবে সে রাগ বেশিক্ষণ টিকল না। পর মুহূর্তে মাথা নিচু করে হেসে উঠল শুভ্র, তার সাথে হেসে উঠল আরো কয়েকজন। আর যারা বুঝলো না তারা রাফিয়ার মতো হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও খাবারে মুখ দিল। আর রোদ চুপচাপ প্লেটটা নিয়ে আম্মুদের সাথে জয়েন করার জন্য ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। লজ্জা আর রাগ দুটোই শরীরে ভর করেছিল চরমভাবে। সেই রাগ আরো বেড়ে গেল যখন রোদের পেছনে আবারও হাসিতে ফেটে পড়ল সবাই। আশ্চর্য, বুঝলাম না, এদেরকে খেয়ে দে কাজ শুধু আমার পেছনে পড়ে থাকে। রিডিকিউলাস। ডাইনিং এ এসে দেখে ছোট মামা অর্থাৎ আম্মুর ছোট মামাতো ভাইয়ের 2 বছরের পিচ্চি চরকার মতো ঘুরছে আর পেঁয়াজও খাচ্ছে। রোদ তার সামনে দাঁড়িয়ে মিষ্টি করে হাসল, কিন্তু তার হয়তো রোদের হাসিটা পছন্দ হলো না। রোদের হাসির পরিবর্তে সে ওকে একগুচ্ছ গম্ভীরতা ছুড়ে দিল। আমার মামুদের মতো তাদের পোলাগুলো এক একটা অ্যাটিটিউডের ডিব্বা, এই বয়সে কি ঢং। রোদ নিচু হয়ে তার গালে হাত দিতে নিতেই এক হাতে দূরে গিয়ে দাঁড়ালো সে। চোখে মুখে এমন একটা ভাব ফুটিয়ে তুললো যেন মহা খারাপ কাজ করে ফেলছে রোদ। রোদও তো কম যায় না, কোমরে হাত রেখে ভ্রু কুঁচকে বলল, কাছে এসো, নয়তো মার দিব। আমার সোয়াদ ভাই বাঁচাবে। তার কথায় সোয়াতের দিকে চোখ মুখ কুঁচকে তাকালো রোদ। সেও মহা উৎসাহে সামনে গিয়ে হাত উঁচিয়ে দাঁড়ালো, যেন এই কুচি হাতের কঠিন বেস্ট পার করতে না পারে রোদ। 3 বছরের বাচ্চার এমন কাজে হেসে উঠল রোদ। প্লেটটা পাশে টেবিলে রেখে সোয়াতকে পাজা কোলাত করে তুলে নিয়ে বলল, বেলকনি দিয়ে নিচে ফেলে দিয়ে এবার। রোদের কথায় সোয়াত খিলখিল করে হেসে উঠল, আর ছোট্ট বাচ্চাটার মুখ হলো করুন, কেননা সে বুঝে গেছে এই মেয়ের হাত থেকে বাঁচাটা বড্ড মুশকিল হয়ে উঠবে তার জন্য। রোদ দুজনের গালই টেনে দিয়ে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে আর ভাবতে লাগলো, আমার সব মামুর ছেলেগুলো এত সাদা কেন? ছেলেদেরকে এত সাদা বানায়? টম না, সব কটা সাদা বিলাই হয়ে জন্মেছে। ইফতার শেষ করার পর দরজার সামনে এসে দাঁড়িয়েছে মাত্র। আম্মুরা সবাই নামাজে বসেছে, আর আব্বুরাও সবাই একসাথে মসজিদে গিয়েছেন নামাজ পড়তে। বাচ্চারা ভেতরে ছোটাছুটি করছে, আর রাফিয়া গেছে ওয়াশরুমে। রোদ সিঁড়ির রেলিং এ ঠেস দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। হয়তো বৃষ্টি হবে, খুব করে বিদ্যুৎ চমকাচ্ছে আজ। হুট করেই পেছন থেকে হাত টেনে ধরল কেউ। চমকে উঠে পেছন দিকে তাকিয়েই শুভ্রকে দেখতে পেল রোদ। টুপি মাথায় খুবই স্নিগ্ধ লাগছে মুখটা। রোদকে চুপ থাকতে বলে টেনে নিয়ে গেল সিঁড়ির দিকে। রোদ অবাক হয়ে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন শুভ্র ভাই? ছাদে, নামাজ শেষ, সবাই বাসায় ফিরেছে, তো ছাদে চল। আজব তো, সবাই বাসায় ফিরছে, ছাদে যেতে হবে কেন? শুভ্র কিছু বলতো না, টেনে হিঁচড়ে ছাদে নিয়ে দেয়ালের পাশে দাঁড় করল। টুপিটা খুলে পাঞ্জাবির পকেটে রেখে রোদের দিকে তাকালো শুভ্র। গায়ের সাদা ওড়নাটার কোনাটা টেনে নিয়ে মাথায় ঘোমটা দিয়ে ভ্রু কুচকে তাকালো শুভ্র। কিছুক্ষণ তাকিয়ে থেকে স্বাভাবিক গলায় বলে উঠল, একদম বেদিন লাগছে তোকে। নীল জামা বলেছিস কেন শুনি? কি বিশ্রী লাগছে। শুভ্রর কথায় ভ্রু কুচকে তাকালো রোদ। ঠোঁট উল্টে
কিছু একটা বলতে যাবে, তার আগেই রোদ অবাক করে দিয়ে হুট করেই কপালে চুমু এঁকে দিল শুভ্র। কানের কাছে ফিস ফিসিয়ে বলে উঠল, নজর কোটা দিয়ে দিলাম, আমার জিনিসে নজর লাগে বারণ। কি মোহরক রোদ পাখি। কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ালো না শুভ্র, চুপচাপ ছাদ থেকে নেমে গেল। আর রোদ হ্যাং মেরে দাঁড়িয়ে রইল সেখানে। রাত 8টার দিকে রওনা দিল গ্রামের উদ্দেশ্যে। লকডাউনের কারণে অফিস বন্ধ থাকায় মামু, মামুনি আর শুভ্র চলেছে রোদদের সাথে। রাত 10টার দিকে বাড়িতে গিয়ে পৌঁছাতেই মেহেদি পার্টির মাঝে ফেসে গেল রোদ। ড্রেস না চেঞ্জ করেই মেহেদি নিতে বসে গেল রোদ। রাত 11টার দিকে মেহেদি দেওয়া শেষ করে বারান্দায় গিয়ে বসল সে। বাতাসে মেঘটা কেটে গিয়ে আকাশের চিকন চাঁদটা উড়ে দিচ্ছে কামরাঙা পাতার আড়ালে। ভেজা ভেজা ঠান্ডা বাতাস এসে লাগছে চোখে মুখে। সারাদিনের ব্যস্ততার মাঝে এতক্ষণে ফোনটা হাতে নিল। ফেসবুকে ঢুকে শখানেক নোটিফিকেশন নিয়ে ব্যস্ত হয়ে পড়তেই হঠাৎই ফোনটা হাত থেকে টেনে নিল কেউ। রোদ উপরের দিকে তাকাতেই পাশে ধপ করে বসে পড়ল শুভ্র। ক্লান্ত গলায় বলল, দুদিনের মাঝে ফোন পাবি না তুই। রোদ অবাক হয়ে বলল, কেন? কয়টা বাজে? 11:30। এতক্ষণ মেহেদি কেউ দেয়? দুনিয়ার সব তো ভুলতে বসেছিস তুই। বেহাদ্দপ কোথাকার। পুপরিকে হ্যানত্যান মিথ্যে বলে এতক্ষণ যাবত ওয়েট করছি আমি। এটা তো পানিশমেন্ট, ফোন পাবি না। আজব তো, আপনি আমার জন্য ওয়েট করছিলেন কেন শুনি? আমি বলেছিলাম করতে। রোদের কথায় ওর দিকে সরে বসলো শুভ্র। বাম হাতটা টেনে নিয়ে রাগী চোখে তাকিয়ে বলে উঠল, ওই, আমি সবকিছু তোর পারমিশন নিয়ে করবো নাকি? পাগল মেয়ে, চুপচাপ বসে থাক। এনিওয়ে, এত মেহেদি দিলি তো তোর হাতে মেহেদি কই? একদম ফাঁকা। দিব না আমি মেহেদি। কেন? ইচ্ছে। তোর ইচ্ছেতে কিছু হচ্ছে না বুঝলি? মেহেদি টিউব করি। কেন? বেশি কথা না বলে টিউব দে। কথাটা বলেই নিজেই এদিক সেদিক নজর ঘুরিয়ে একটা মেহেদি টিউব খুঁজে নিয়ে মেহেদি লাগাতে লাগলো হাতে। কিছুক্ষণ টানাটানি করে শুভ্রর রাগী চোখ দেখে শান্ত মেয়ের মতো বসে রইল রোদ। আর ভাবতে লাগলো, কারণ এই হাতটা কি করে লুকাবো আমি? কিন্তু রোদকে অবাক করে দিয়ে মোটামুটি ভালোই ফুল আঁকলো শুভ্র। তবে অবশ্যই তার রোদের হাতের সাথে মানানসই নয়। কিছুক্ষণ আঁকিবুকি করে টায়ার্ড হয়ে উঠে দাঁড়ালো শুভ্র। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে ভাইয়ার রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে উঠল, তোর বালিশের তলায় কিছু আছে, দেখে নিস। শুভ্রর যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকেই ঠোঁট উল্টালো রোদ। রাগের চোটে কান্না পাচ্ছে ওর। এটা কিছু হলো? এক তো হাতের বেহাল দশা, তার উপর বিনা দোষে পানিশমেন্ট। অসাধারণ। বিনা দোষে সাজা, আর সাজাতে ফোন বাজেয়াপ্ত। যে কাজটা বাবাও করে না কখনো, সেই কাজটা অবলীলায় করে চলেছে উনি। ডিসকাস্টিং। শুভ্রকে এক গাদা বকাঝকা করে শুতে চলে গেল বিছানায়। বিছানায় শুয়ে কম্বলটা গায়ে জড়াতেই শুভ্রর বলার শেষ কথাটা মনে পড়ল। শুভ্রর কথা মতো বালিশটা সরিয়ে বালিশের নিচে তাকাতেই কালো জামদানি শাড়ি চোখে পড়ল। সাথে সাদা কাগজে নীল কালিতে লেখা একটা চিঠি। দুপুর 12টা। রোদের মার জোড়াজোড়িতে রোদকে পা বাড়াতে হলো ওর মামুর বাসার থেকে। বাঙালির হোম কোয়ারেন্টাইনের এক অন্যরকম ধরন। বাবা মা ভাই বোন সবাই একসাথে, সো রান্নার আমেজটাও অন্যরকম। তাই তো সকাল সকাল কাচ্চি বিরিয়ানি রান্না করে রোদের মার মনে পড়ছে তার ভাইয়ের কথা। তার একমাত্র ভাইয়ের একমাত্র ছেলের কত প্রিয় খাবার এটা, তাকে না দিয়ে খাওয়া যায়? একদম না। তাই বাটি ভর্তি বিরিয়ানি নিয়ে রোদকে যেতে হলো শুভ্রর বাসায়। রোদের বাসা থেকে হেঁটে গেলে 10-15 মিনিটের দূরত্ব, বেশি তো নয়। মামুর ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে কলবেল বাজাতেই দরজা খুলে দিল রোদের মামুনি। রোদকে দেখে সে ভীষণ খুশি। হাত থেকে বাটিটা নিয়ে বাথরুমে ঢুকে গোসল সারতে বলল রোদকে। বাইরে থেকে এসেছে, যদি করোনা থাকে তো? এই মা জাতিকে কখনো না শব্দটা বলে আটকানো সম্ভব না। তাই রোদকেও গোসল করতে হলো, আর গায়ে জড়াতে হলো মামুনির একটা রং জমা ভাঁজ ভাঙা নতুন শাড়ি। গোসল করে বের হতেই মামুনি বলে উঠল, রোদমা, জানা তোর শুভ্র ভাইকে একটু ডেকে তোল। 12:30টার বেশি বাজে, এখনো কেউ ঘুমায় বল? এতক্ষণে ঘুম থেকে উঠলে খাবেটা কখন? বাপ ছেলে একরকম হয়েছে, জ্বালিয়ে খেলো আমায়। জানা মা, একটু ডেকে তোল। রোদ মামুনির কথায় এবারও মানা করতে পারবে না। একটা দীর্ঘশ্বাস ফেলে শহীদ হওয়ার জন্য বাঘের খাঁচার দিকে রওনা হলো। শুভ্রর রুমে ঢুকেই রোদ অবাক। ঘরের মধ্যে কেউ নেই, ওয়াশরুমে নেই, তাহলে গেলটা কই? অদ্ভুত তো। কপাল কুচকে পেছনের দিকে তাকাতেই কারোর সাথে ধাক্কা খেয়ে গেল। শুভ্র। আজ রোদ বুঝতে পারছে শুভ্র ঠিক কতটা লম্বা,
ওর থেকে ডাবল তো হবেই। কপালে এসে পড়া চুলগুলো কানের কাছে গুছতে গুছতে এদিক ওদিক তাকাচ্ছে রোদ। কি অস্বস্তিকর ব্যাপার, কি যে বলবো বুঝতে পারছি না। শুভ্র রোদের সামনে থেকে সরে গিয়ে বিছানায় বসতে বসতে বললেন, এমন সংসেজে রাস্তা দিয়ে আসা হলো নাকি? বাহ, পৃথিবীর অর্ধেক মানুষ তো জেনেই গেছে নিশ্চয়ই যে তোর লম্বা লম্বা চুল আছে, একটা কালো বেড়ে শাড়িও আছে, আর পিঠের ঠিক মাঝ বরাবর একটা কালো তিলও আছে, তাই না? শুভ্রর কথায় অবাক হলো রোদ। আমার পিঠে তিল আছে, এটা তো আমারও জানা ছিল না। আর উনি জেনে গেলেন কিভাবে? আচ্ছা, পুরো পৃথিবীর মানুষের কি আর কোনো কাজ নেই যে আমার পিঠে তিল খুঁজতে রাস্তায় চলে আসবে? আজই রোদ মুখ কাচুমাচু করে বলে উঠল, পৃথিবীর সব লোক কি রাস্তায় আমার পিঠে তিল খোঁজার জন্য দাঁড়িয়েছিল শুভ্র ভাই? তাছাড়া এখন কোয়ারেন্টাইন চলছে, রাস্তায় আর্মিরা ছাড়া আর কেউ নেই বললেই চলে। ও হো, অসাধারণ। তার মানে আর্মিতে জানিয়ে এসেছিস? আশ্চর্য, আমি কেন জানতে যাবো শুনি? এই শাড়িটা মামনি এখানে এসেই পরেছি। ও মাই গড, তুই আমার বাসায় এসে আমার শাড়ি দখল করে এখন নিশ্চয়ই আমার রুম দখল করতে এসেছিস। কি সাংঘাতিক মেয়ে রে তুই। আমি আপনার রুম দখল করতে যাব কেন? তাহলে কি আব্বু আম্মু রুম দখল করবি? হ্যাঁ, কি সর্বনাশের কথা রে। এই শোন, এই বাড়িতে 4টি বেডরুম আছে, একটা আব্বু আম্মু দখলে, একটা গেস্টদের জন্য, ওখানে তো প্রবেশ নিষেধ, আর একটা দিদার আত্মার জন্য। মাঝরাতে বসে বসে তসবি পড়ে তো, সে নেট প্রাইভেসি। আর অবশেষে এলো আমার রুম, এটা একমাত্র রুম যেখানে তুই আক্রমণ করতে পারিস। আই ওন্ট মাইন্ড, বুঝলি না? আমি হলাম মহৎ ব্যক্তি। আপনি একটা ছাগলের প্রাণ, যত সব আজারা। রোদ মনে মনে কথাটা বললেও মুখে প্রকাশ করলো না মোটেই। এই বলদের সাথে কথা বলা মানেই ঝগড়া। কোনো রকম মুখ কাচুমাচু করে বলে উঠল রোদ, আমি কারোর রুম দখল করতে আসিনি শুভ্র ভাই, আপনাকে বিরিয়ানি দিতে এসেছিলাম জাস্ট। আপনি আপনার মহৎ প্রাণ হৃদয় নিয়ে রুমে আরাম করুন, আমি আসছি। কিসের আসছি? দাঁড়া এখানে, তোর সাথে খুব ইম্পর্টেন্ট কথা আছে আবার। কি কথা? ওই তুই তো দেখিস সাংঘাতিক মেয়ে, আর আমাকে নিয়ে ফেসবুকে উথাল পাথাল শুরু করে দিয়েছিস। আর আমি কত নিরীহ প্রাণী কিচ্ছুটি জানি না। সেদিন পুষ্পিতা না বললে তো জানতামই না রে। জান্নাত নামের একটা মেয়েও বললো রোদাবু তো অসাধারণ লেখে। ভাইয়া ইউ হ্যাভ টু রিড ইট। আমি তো হতবাক। এই তুই আমার নামে কোনো ষড়যন্ত্র করছিস না তো? পাবলিক দিয়ে পিটুনি যাই এভাবে মারতে পারিস নি, তাই এখন অন্য পথ ধরেছিস? বুঝি তো, সব বুঝি। সেদিনও আম্মুর হাতে পাত্রের ছবি ধরিয়ে দিয়েছিলি, মা তো প্রায় বিয়ে করিয়েই ফেলেছিল আমার। আমি যদি হার্ট অ্যাটাক করে মরে যেতাম তখন কি হতো? ওই সিম্পল একটা বিষয়ে হার্ট অ্যাটাক করে মরে যাবেন? দিয়েই তো করতেন, ফাঁসিতে তো আর চড়তেন না। আমি তো জাস্ট মামনিকে হেল্প করছিলাম। উনিই তো বলেছিলেন আমায় আমি যেন খুব মিষ্টি একটা মেয়ে খুঁজে বের করি। আহারে, আসছে মামনি ভক্ত, এক থাপড়ে সব দাঁত ফেলে দেবো। আমার বিয়ে, আমার মাথা ব্যথা নেই, তুই এত লাফাচ্ছিস কেন শুনি? তুই তো পুষ্পিতাকেও পাত্রী দেখতে বলে দিয়েছিস। তোপ মেয়ে কোথাকার। এই রাত্রি পাত্রী ঠিক কি বলেছে আপনাকে? কি আর বলবে, যা সত্য তাই বলেছে। পুষ্পিতা বললো জামাইবাবু রোদের মাথার তার ছিঁড়ে গেছে, ও আপনার জন্য পাত্রী খুঁজছে। শুনেই তোমার হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। কি সাংঘাতিক মেয়ে রে তুই, হাত ধুয়ে আমার পিছে পড়ে আছিস, দুনিয়ার সবাইকে আমার কথা বলে বেড়াচ্ছিস। এ তো মারাত্মক ব্যাপার রে। রোদ শুকনো ঢোক গিলছে আর এদিক ওদিক তাকাচ্ছে, আর এই রাত্রির 14 গোষ্ঠী উদ্ধার করছে। শালি হারামখোর। শুভ্র আবারও বলে উঠল, এইভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থেকে কি প্রমাণ করতে চাস কি তুই? হ্যাঁ, যে তুই নির্দোষ? শুভ্রর কথায় দাঁত কেলিয়ে জোরপূর্বক হাসি দিল রোদ। মনে মনে দোয়া দূরে পড়ছে, বেটা বিয়ে তো একদিন করতেই হবে, তো আজ করলে কি এমন ক্ষতি হবে শুনি? এমন ভাব করছে যেন আমি তার মহা ক্ষতি করে দিচ্ছি। আরে পাত্রী তো খুঁজছিলাম, তবুও পেলামটা কই? এই রাত্রি হারামিকে বললাম আমায় বাঁশ খাইয়ে দিল, ওই জান্নাতকে বললাম সে আমায় জোরপূর্বক ভাবি বানিয়ে দিল। কিছু বলতে গেলে ভাবিটাকে কেমন লাগে। রোদ দাঁড়িয়ে দাঁড়িয়ে অসহায়ের মতো নখ ঘুরছে। শুভ্র এবার উঠে দাঁড়িয়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে উঠল, আমি খেতে যাচ্ছি। আলমারিতে আমার 2টো শার্ট আর 2টো প্যান্ট আছে, ওগুলো ধুয়ে দিয়ে যাবে। এটাই তোর পানিশমেন্ট। এসে যদি দেখি ধোয়া হয়নি, তাহলে কঠিন মায়ের অপেক্ষা করছে তোর জন্য। রোদ কাদো কাদো ফেস নিয়ে দাঁড়িয়ে আছে। শুভ্র যেতে নিয়েও আবার ফিরে এসে বলল, আর হ্যাঁ, যাওয়ার সময় চুলটা বেঁধে যাবি। দেখ, এমনি মানুষ করোনায় আতঙ্কিত, তোর এই পেতনির মতো চেহারা দেখিয়ে মানুষকে আর আতঙ্কিত করে দিস না, একটু দয়া কর। কথাটা বলেই বেরিয়ে গেল শুভ্র। ইচ্ছে তো করছে ব্যাটাকে ধরে ওই ব্রহ্মপুত্র নদীতে চুবিয়ে মারি। আমি পেতনি, তুই পেতনি, তোর বউ পেতনি, তোর বউয়ের 14 গোষ্ঠী পেতনি। নিজের মাই যদি পর হতে যায় তাহলে ভাগ্যে তো কাপড় ধোয়াই থাকবে,
আমার থেকে আমার মায়ের কাছে তার ভাতিজা প্রিয়, একমাত্র ভাতিজা বলে কথা। শালা বজ্জাত, তোকে আমি খুন করব, দেখে নিস। রাগে গজগজ করতে করতে আলমারি খুলতে অবাক হলো রোদ। উপরের তাকেই একটা কাঁচের বক্স, আর তাতে একটা হলুদ কাগজ আটকানো, সেখানে লেখা জাস্ট ফর পুচকি। লেখাটা দেখে অবাক হলো। আমার জন্য? ঝটপট বক্সটা খুলে দেখে রোদ লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি আর কালো রঙের 12টা করে কাঁচের চুড়ি। চুড়িগুলো দেখেই খুশিতে নাচতে ইচ্ছে করছে ওর। চুড়িগুলোর পাশেই গোজা একটা সাদা কাগজ, তাতে লেখা কেউ কিনে দিল না, সে কোথায়? বলো তাকে কিনে দিতে। 5 জানুয়ারি 2020। এত আহাজারি কেন তোমার? যাও, দিলাম কিনে। লেখাটা পড়ে রোদ স্তব্ধ। এটা 5 জানুয়ারি তো কারো রোদের পোস্ট, এখনো মনে আছে। ঠিক তখনই মামুনি ডেকে উঠল রোদকে। হঠাৎ দেখায় চমকে উঠে রোদের হাত থেকে পড়ে গেল কাঁচের বাক্সটা। তারপরে তুমুল ঝনঝন শব্দ, সারা ঘরময় ছড়িয়ে গেল কাঁচ আর চুরির টুকরো। মামুনি এসে হতবাক, এইসব কি? চুরি কোথা থেকে? রোদ থতমত খেয়ে দাঁড়িয়ে আছে, কান্না পেয়ে যাচ্ছে ওর। ঠিক তখনই মামুনির পেছন থেকে শুভ্র বলে উঠল, তোমার পুত্রবধূর জন্য কিনেছিলাম, তোমাদের আদরে তোলালি ভেঙে দিল সব। ইস, এভাবে বলছিস কেন? ও কি ইচ্ছে করে ভেঙেছে? কবে আসবে বউ, তার জন্য দরদ উতলে উঠেছে। সর এখান থেকে। যাচ্ছি তো, কিন্তু ওর পায়ে কাঁচের টুকরো বিঁধলো কিনা দেখো। যেতে যেতে বলল কথাটা। মামুনি রোদকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে দিলেন। হাতে পায়ে চেক করে চলেছেন ক্রমাগত কোথাও লেগেছে কিনা। রোদ ফ্রিজ হয়ে বসে আছে। রোদ কি শুভ্র ভাইয়ের দেয়া এমন গিফটের শখ, নাকি চুরুগুলো ভেঙে যাওয়ায় কাতর? রাত 10:17। ড্রেসিং টেবিলের টুলতাতে চুপচাপ বসে আছে রোদ। ওর ঠিক পেছনে বিছানায় পা গুটিয়ে বসে আছেন ওর বাবা। পাশে তেলের কৌটো। খুব মনোযোগ দিয়ে রোদের মাথায় তেল লাগাচ্ছেন তিনি। রোদ আয়নায় বাবাকে দেখছে আর মিটি মিটি হাসছে। রোদের জীবনে বাবাকে এই কাজটা শুধু রোদের সাথেই করতে দেখেছে, হয়তোবা বাড়ির ছোট মেয়ে বলেই এমনটা পরে নয়। রোদের বড় বোন রুহি পাশে চেয়ার টেনে বসে ফোন চাপছে। ঠিক তখনই ভদ্র ছেলের মতো রুমে ঢুকল শুভ্র। শুভ্রকে দেখেই মেজাজ খারাপ হয়ে গেল রোদের। এত রাতেও ঠিক ঠিক ঠ্যাং ঠ্যাং করে আমাদের বাসায় চলে এসছেন ফাজিল ছেলে। ফুপির বাড়ি হলেই কি মাথা কিনে নিতে হবে নাকি? হ্যাঁ, এখন নিশ্চয়ই ফাউল ফাউল কথা বলে মাথা ধরিয়ে দেবে না। শুভ্র রোদের পাশে বেড সাইড টেবিলটাতে বসলো। রোদের বাবার সাথে কুশল বিনিময় করে রোদের দিকে তাকিয়েই বলে উঠল, বাইরে দুনিয়া, আর কত কি দেখাবি তুই রোদু? হ্যাঁ, বোন কাপড় ঠিক করে দিচ্ছে, ভাই নিজের ফোন দিয়ে দিচ্ছে, বাবা মাথায় তেল দিয়ে বেলুনি কাঁদছে, মা খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। মানে ন্যাকামোর একবার চূড়ান্ত লেভেল। তোকে দেখে মনে হয় এই দুনিয়াতে তুই একমাত্র মায়ের পেট থেকে এসেছিস, আর সবাই যেন আকাশ থেকে টুকটাপ করে টপকেছে। শুভ্রর কথায় রাগটা চরম আকার ধারণ করলো রোদের। আব্বুর সামনে তাকায় কিছু বলতেও পারছে না, আবার সহ্যও করতে পারছে না। কি এক ঝামেলা। রোদ আয়নায় তাকিয়ে দেখলো ওর আব্বু মুচকে হাসছেন। রোদ মুখ ফুলিয়ে বসে আছে। ওর চুপ থাকাতে শুভ্র যেন আরো সুযোগ পেল। একটু নড়ে চড়ে বলে উঠল, ফুফা, আপনার এই মেয়েকে নিয়ে কিন্তু ভীষণ সমস্যায় পড়তে হবে আপনাকে। শুভ্রর কথায় রোদের বাবা ভ্রু কুঁচকান, তারপর হাসি মুখে বললেন, কেন বাবা? রোদের বাবার হাসি মুখ দেখে যেন ভরসা পেল শুভ্র। রোদের বাবাকে ওর সব কাজিনরা বেশ ভয়ই পায়, একদম কাঁপাকাঁপি ভয় যাকে বলে। ভয় না পাওয়ার মাঝে আছে রোদ আর শুভ্র, দুজনেই তেরামোর চূড়ান্ত। শুভ্র চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বলে উঠল, না মানে আপনার অতি আদরের গুণবতী কন্যার জন্য পাত্র খোঁজা বেশ ঝামেলার ব্যাপার হবে না? পঞ্চগুণ সম্পন্ন পাত্র লাগবে না, যে তাকে গুছিয়ে দেবে, তাকে খাইয়ে দেবে, মাথায় তেল দিয়ে দেবে, বিনুনি করে দেবে, ফোন টোন সব দিয়ে দেবে, তার উপর আবার রোজগারও করে খাওয়াবে। এমন ছেলে কি এখন আর পাওয়া যায় বলুন? কত দুষ্কর না ব্যাপারটা। রোদের বাবা তখন বেশ মনোযোগ দিয়ে বেলুনি গাচ্ছেন চলে, সেদিকে চোখ রেখে কিছু একটা বলতে যান। ঠিক তখনই রুহি দাঁত কেলিয়ে বলে উঠল, কাহিনী কি শুভ্র ভাই? রোদকে নিয়ে চিন্তা তো দেখছি রাতে ঘুম হচ্ছে না আপনার। ওর সিরিয়াল অনেক দেরিতে, সামনে দাঁড়ানো বোন জাতিতে ছেড়ে পেছনের দিকে এত নজর। রহস্যময় গন্ধ পাচ্ছি। রুহির কথায় বিষম খেল শুভ্র। কাশতে কাশতে রোদের দিকে তাকালো। রোদও দাঁত বের করে একটা ক্লোজ আপ হাসি দিল। বেশ হয়েছে, আপু একদম উচিত জবাব দিয়েছে, এবার বোঝো ঠেলা। শুভ্র নিজেকে সামলে নিয়ে বলে উঠল, আহারে সন্দেহ কিসের? ও দেখেছেন রুহি কি কথা পড়েছে? একে তাড়াতাড়ি বিয়ে দিয়ে বিদায় ভক্ত। আমি রোদের জন্য কই চিন্তা করছিলাম? আমি তো চিন্তা করছিলাম ফুফার জন্য। তোদের বিয়ে দিতে কি ফুফার এত বেশি কষ্ট হবে নাকি? শান্ত শিষ্ট মেয়ে তোরা,
জামাই আসবে হুঠা তুলে নিয়ে চলে যাবে, কিন্তু আমাদের রোদ তো নয় এটা, সে বরকের বিয়ের দিনও ল্যাং মেরে ফেলে দিতে পারে। তাই বলছিলাম কি হুবা, রোদকে আত্মীয় স্বজনের মাঝে বিয়েটা দিলে ভালো হয় না? যে ওর সম্পর্কে সবকিছু জানবে, নয়তো বর তো প্রথম দিনেই তো উড়ে পালাবে। শুভ্রর কথা শেষ হতেই আবারও দাঁত কেঁদিয়ে বলে উঠল রুহি। শুভ্র ভাইয়া কথাটা কিন্তু ঠিকই বলেছেন বাবা। এমন একটা ছেলে দেখতে হবে যে কিনা রোদকে চুড়ি কিনে দেবে, পায়ে পায়েল পরিয়ে দিবে, হাতে বেলি ফুলের মালা গুজে দিবে, শরীরে তেল ছিটবে বলে রান্না করে দিবে, আর এইটুকু বলতেই আবারও কাশতে লাগলো শুভ্র। রুহিকে এক ধমক দিয়ে চুপ করিয়ে রোদের বাবার দিকে তাকিয়ে বিমল হাসি হাসল। আমতা আমতা করে বলে উঠল, না মানে হুবা, রুহি তো খারাপ কিছু বলেনি। এমন বিষয়গুলো ছেলের মানে তো থাকতেই পারে। আশেপাশে আত্মীয় স্বজনের মাঝে কত ছেলে, এদের মাঝে দেখে একটু এসব সুপ্ত প্রতিভা বিদ্যমান আছে কিনা একটু দেখুন না। এবার রোদ ভ্রু কুচকে তাকালো। শুভ্র কিসের দিকে ইঙ্গিত দিচ্ছে কে জানে। আর চোখে আয়নায় বাবার মুখের দিকে তাকালো রোদ। বাবা মুচকি হাসছেন। চুলের রাবারটা লাগিয়ে বেলুনিটা রোদের সামনে ঝুলিয়ে দিয়ে শুভ্রর দিকে তাকিয়েই বলে উঠলেন, আত্মীয়দের মধ্যে কাকে ইন্ডিকেট করছো তুমি শুভ্র? যাকেই করো না কেন, সে পরে দেখা যাবে। মেয়ে তো আমার, নিতান্তই বাচ্চা, আগে বড় হোক, তারপর না হয় ভাববো। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেলেন রোদের বাবা। কিছুক্ষণ পর ফোন কানে নিয়ে পাকা হেসে মাথা দুলিয়ে দুলিয়ে রুহিও বেরিয়ে গেল। হয়তো আরাফ ফোন দিয়েছে। আহা কত প্রেম। শুভ্র এবার বিছানায় গিয়ে বসলো। পা দিয়ে টুলটা ঘুরিয়ে রোদকে সহ নিজের দিকে ফিরিয়ে নিয়েই বলে উঠল, তোর বাপ আর তুই দুটো হিটলার। এত বড় ধিঙ্গি মেয়ে আবার বাচ্চা হয় কিভাবে? 18টা বছর কি এমনি এমনি চলে গেল? আমার বয়স কত? হ্যাঁ, 24। তোর বাপের হিসেবে নিশ্চয়ই আমি কচি খোকা। আরে নিজে বিয়ে করেছে 22 বছরে, বাচ্চার বাপ হয়ে গেছে 24 বছরে। তো আমার বেলায় আমরা শিশু। রোদ অবাক হয়ে শুভ্রর দিকে তাকিয়ে থেকে চোখ বড় বড় করে বলে উঠল, আপনি বিয়ে করতে চান? আপনি বিয়ে করতে চান মানে কি? তুই কি বলতে চাস আমি বিয়ে করবো না? আমার বিয়ের বয়স হয়নি। আমি এটা কখন বললাম? আমি বলছিলাম যে আপনি তো মাত্র মাস্টার্স করেছেন এক্ষুনি। তো আমি মাস্টার্স করছি, তার তোর বাপের মাস্টার্স করলে বিয়ে করা যাবে না। তুই আর তোর বাপ একটাই, ওদের দুজনেই আমার নিয়ে এত মাথা ব্যথা কেন? ওয়াই? তোর কি চাস আমি বিয়ে না করে চিরকুমার থাকি? আমরা কখনই কথা বললাম আপনার বিয়ে করার ইচ্ছে থাকলে বিয়ে করুন, শুধু একবার কেন, মন চাইলে 1000টা করুন। আমাদের কথায় কথায় বাবাকে দোষ দেন কেন শুনি? দোষ দেবো না তো কি করবো? তোর বাপের মতো শ্বশুর বাবা মসজিদে মসজিদে জিলাপি বিল, হ্যাঁ ডাফার কথা। আর 1000টা বিয়ে কেন করবো? তোর কি আমাকে ক্যারেক্টারলেস মনে হয়? তোর বাপ আর তুই কি এখন আমাকে ক্যারেক্টারলেস প্রুভ করতে চাস? আশ্চর্য, আমি কখন বললাম আপনি ক্যারেক্টারলেস? আমার বাপের মতো শ্বশুর বলতে কি বোঝাতে চাইছেন? আমার বাবাকে নিয়ে ফাজলামো করবেন না, বলে দিলাম। হাইসে বাপ দরদি। আর আমি তোর বাপকে নিয়ে ফাজলামো করতে যাবো কেন শুনি? আমি তো আমার শ্বশুর মশাইকে নিয়ে ফাজলামো করছি। কথাটা বলে হালকা হেসে হ্যাচকা টানে রোদের ডান পাটা কোলের উপর নিয়ে নিল শুভ্র। পায়ের মাঝারি আঙুলটাতে একটা সাদা মোটা আংটি পরিয়ে দিয়ে আবারও পাটা সযত্নে যথাস্থানে রেখে দিলেন। পাঞ্জাবের হাতা ঠিক করতে করতে উঠে দাঁড়িয়ে আবারও বলে উঠল, ওরা খুলবি তো এক চড়, তোর বাপের টাকা দিয়ে কিনে নিয়ে যে খুলে রেখে দিবি। আর হ্যাঁ, তোর বাপকে বলবি আমার জান নিয়ে যেন এমন টানাটানি না করে, নয়তো তাকে সহ নিয়ে তুলে নিয়ে যাবো। কথাটা বলে শীষ দিতে দিতে বেরিয়ে গেল শুভ্র। রোদ হাঁ করে তাকিয়ে আছে, একবার পায়ের দিকে তাকাচ্ছে তো একবার শুভ্রর যাওয়ার দিকে। বাবা ওনার জান ধরে টানাটানি করছে মানে কি? কি বলে গেলেন উনি? সন্ধ্যা 6:20, সবাই ইফতার গোছাতে ব্যস্ত। বাসায় একদম উৎসব মুখর পরিবেশ। কোয়ারেন্টাইনের বিষণ্ণতা রোদের পরিবারকে ছুতে পারেনি একদম। রোদের ফুপ্পি, মামু, মামনি সবাই এসে হাজির। আজ একসাথে ইফতার করবে সবাই। বলতে গেলে ইফতার পার্টি। রুহি আর রোদের আম্মু রান্নার দায়িত্বে আছে। রোদ এটা ওটা করে সাহায্য করছে মাত্র। রোজায় খানিক কাহিল হয়ে গেছে বললেই চলে। রোদের থেকেও কাহিল অবস্থা যার, সে হচ্ছে জারিফ। বেচারার জীবনের প্রথম রোজা। রোদের ফুপি যে কত কিছু বুঝিয়ে এখন পর্যন্ত সতেজ রেখেছে আল্লাহই জানেন। আদিবা আর জারিফ দুজনেই শুভ্রর গলায় ঝুলে আছে, আর শুভ্র অদ্ভুত অদ্ভুত সব গল্প শোনাচ্ছে তাদের। রোজা রাখলে আল্লাহ এত গিফট দিবে, রাজপ্রাসাদ দিবে, এসব বুঝিয়েও আদিবাকে রোজা রাখতে রাজি করাতে পারেনি শুভ্র। যে মেয়ে রাজপ্রাসাদের মানেই বোঝে না, তাকে রাজপ্রাসাদের লোভ দেখিয়ে কি লাভ কে জানে। রোদের ভাই হাতে কয়েকটা নিমের ডাল নিয়ে দাঁড়িয়ে আছে। এতগুলো মেসাকের মধ্যে কোনটা দিয়ে দাঁত মাজবে ঠিক বুঝে উঠতে পারছে না সে। রোদ ড্রয়িং রুমে বিশাল এক পার্টি বিছাচ্ছে।
সবাই মিলে নিচে বসে খাবে, এটাই রোদের বাবা আর মামার অর্ডার। তাদের মূল তত্ত্ব হলো, আমাদের মূল যেহেতু গ্রামের মাটির সাথে মিশে আছে, সেহেতু আমাদেরও উচিত গ্রামীণত্বের সাথে মিশে থাকা। আর সব ভোলা যাবে, কিন্তু ঐতিহ্য ভোলা যাবে না। শুভ্র একটু দূরে সোফায় বসেছিল। রোদকে উঠে যেতে দেখে পেছন থেকে ডেকে উঠল। রোদ অনিচ্ছা সত্ত্বেও শুভ্রর সামনে গিয়ে দাঁড়াতেই ভ্রু কুচকে বলে উঠল, এই তো সমস্যা কি বলতো? তোমার আবার কি সমস্যা? কোনো সমস্যা না থাকলে আমার সামনে এইভাবে ঘুরঘুর করছিস কেন? কাহিনী কি বলতো? আমার রোজা নষ্ট করার প্ল্যান দেখি তোর? তুই তো দেখি আমার জীবনে হিটলার রানী রোল প্লে করছিস। শুভ্রর কথায় রাগে মেজাজটা চটে গেল। এমনি ক্ষুধার জ্বালায় বাঁচি না, আরেকজন আসছে বেহুদা আলাপ ঝাড়তে। রোদ হালকা বিরক্তি নিয়ে বলে উঠল, শুভ্র ভাই, আপনি নিজেকে এত ইম্পর্টেন্ট কেন ভাবছেন? আমার কি দুনিয়াতে আর কোনো কাজ নেই যে আপনার সামনে ঘুরঘুর কর? দেখছেন আমি পাটি বিছাচ্ছিলাম, আর আমার সামনে আসে যেহেতু আপনার রোজা নষ্ট হতে যাবে কেন শুনি? অবশ্যই নষ্ট হবে। মেয়ে মানেই নষ্টের কারবার। এদের জন্য জীবন নষ্ট, সময় নষ্ট, টাকা নষ্ট, রোজা নষ্ট, সব নষ্ট। দেখ, আর মাত্র 11 মিনিট বাকি ইফতারের। এই 11 মিনিটের মধ্যে তুই আমার সামনে আসবেই না। আর এই নুপুরের বিরক্তিকর শব্দ তো একদমই তৈরি করতে, বুঝলি? রাগে রোদের মাথা ফেটে যাচ্ছে। মেয়ে মানেই নষ্টের কারবার? তো বড় অপমান। রাগে ফুসতে ফুসতে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই শুভ্র রোদকে শুনিয়ে আরিফকে উদ্দেশ্য করে বলে উঠল, জারিফ শোন, অলওয়েজ মেয়েদের থেকে 10 হাত দূরে থাকবি। মেয়ে মানেই ঝামেলা, বুঝলি? এই ধর তোর সামনে দিয়ে যাবে, তাদের যথেষ্ট মোটিভ থাকে। শুধু শুধু কোনো কাজ করেনি এরা কিন্তু। মোটিভ মানে কি দাদা ভাই? আরে মোটিভ মানে হলো উদ্দেশ্য। তারপর শোন, শুভ্রকে মাঝ পথে থামিয়ে দিয়ে আদিবা ভ্রু কুচকে বলে উঠল, দাদা ভাই, উদ্দেশ্য অর্থ কি? এবার রোদ হেসে উঠল। শুভ্র বিরক্তি নিয়ে বলে উঠল, তোদের দুই ভাই বোনকে কিছু বলতে গেলে আমাকে ডিকশনারি নিয়ে বসতে হবে, বুঝলি? আদিবা আবারও উৎসাহ নিয়ে বলে উঠল, দাদা ভাই, ডিকশনের মানে কি? ডিকশনারি মানে হলো একটা বই, আর একটা প্রশ্ন করবি তো তোর ভাগে চকলেট কাট। সব জারিফকে দিয়ে দেবো। আর জারিফ, তুই এত প্রশ্ন করে মেয়েদের সামনে মান ইজ্জত খাওয়াচ্ছিস কেন? হ্যাঁ, চুপচাপ সব প্রশ্ন মুখস্থ করে রাখ। ইফতার শেষে চুপি চুপি উত্তর দেবো, ওকে? আচ্ছা দাদা ভাই। ততক্ষণে পার্টির উপর সব খাবার সাজানো শেষ প্রায়। পায়ের পায়েলটা অনেকটা খুলে যাওয়ায় ওটা লাগাতেই টি টেবিলের উপর পাটা রাখল রোদ। সেদিকে নজর যেতেই কৌতূহলী হয়ে পায়ের আঙুলের দিকে ইশারা করে বলে উঠল আদিবা, ওটা কি দাদা ভাই? শুভ্র ভ্রু কুচকে রোদের পায়ের দিকে তাকালো, তারপর ঠান্ডা গলায় বলে উঠল, কি জানি, চিনি না। আমি ওটা নিব। নিবি তো? তা নিবি না? দুনিয়ার সব জিনিস হাতে ধরিয়ে দিলেও তোর নজর শুধু এইদিকে। ওরা সব কটা বোন তো একটাই, কেরামো চূড়ান্ত। খুঁজে খুঁজে পায়ের আংটিও বের করে ফেলেছিস। কি বুদ্ধি রে তোদের! কথাটা বলে রাগী চোখে রোদের দিকে তাকিয়ে বলে উঠল, এই, তুই যাবে এখান থেকে নাকি কানের নিচে মারবো? রোদ মুখ ভেঙিয়ে সেখান থেকে চলে আসতেই পেছন থেকে শুভ্রর গলা ভেসে এলো। শুভ্র আদিবাকে আঙ্গটের উপকারিতা বোঝাচ্ছে। ওটা নিলে যে কত বড় ক্ষতি হয়ে যেতে পারে, ওটা নিলে যে তার কত বড় ক্ষতি হয়ে যেতে পারে, তাই সহায় শুভ্রর আলোচনার প্রধান বস্তু। কিন্তু ছোট্ট আদিবা এত যুক্তি বুঝলে তো তারও প্রশ্নের শেষ নেই। শুভ্রর মুখের অবস্থা এখন ছেড়ে দে বা কেঁদে বাঁচি টাইম। অবশেষে ইফতারের টাইম হলো। ওই হুল্লোড় করে ইফতার শেষে হাত ধুতে গিয়ে রোদের পাশাপাশি দাঁড়িয়ে বলে উঠল শুভ্র, তোরা সবগুলো বোনই তো ডেঞ্জারাস কেন বলতো? এত এই শোধ কিন্তু আমি নেবো, বুঝলি? আমার বাচ্চাকে এটা থেকেও ডেঞ্জারাস বানাবো। তারপর হাতে প্রশ্নের লিস্ট ধরিয়ে দিয়ে বসিয়ে দেবো আদিবাস জারিফের বাসরে। সারা রাত বসে বসে প্রশ্ন করবে। বেশ হবে না ব্যাপারটা? শুভ্রর এমন বাচ্চামো কথায় খিলখিল করে হেসে উঠল রোদ। শুভ্র কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে থেকে বলে উঠল, তোকে না এমন দাঁত বের করে হাসতে বারণ করেছি, হাসবি না একদম, মুখ বন্ধ। রোদ মাথা নেড়ে মুখ চেপে হাসতেই আবার বলে উঠল শুভ্র, আবার প্রিন্সেসকে তোর সব খারাপ গুণগুলো শেখাবি রোদ। এই যাই তো তোর একদম তোর কার্বন কপি হওয়া চাই, চাই। কথাটা বলে রোদের ওড়না টেনে হাত মুছিয়ে নামাজের জন্য চলে গেল শুভ্র। রোদ পেছন থেকে শুভ্রর যাওয়ার দিকে তাকিয়ে আছে চুপচাপ। এই নিঃশব্দ চাহনিতে আজও কত প্রশ্নের ছড়াছড়ি, কত উত্তরের অপেক্ষা। রাত 8টা কি 9টা বাজে। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে রোদ। ওর পাশে রাফিয়া। রাফিয়া হচ্ছে রোদের চাচাতো। যেমন সুন্দরী তেমন ঢঙ্গি একটা মেয়ে, তবে রোদের সাথে তেমন ঢং দেখায় না বলে তাকে নিয়ে ওর তেমন কোনো আপত্তি নেই। ছাদের লাইট অন। রাফিয়া অন্ধকারে ভয় পায়, তাই এমন অবস্থা। নয়তো রোদ কখনো লাইট অন করে ছাদে তাকায় না।
দুজনের গল্পের টপিক হলো কলেজের ইংরেজি স্যার। ব্যাটাকে দেখে সব মেয়ে ক্রাশ। রোদের ধারণা দেশের সব কলেজে একজন করে ক্রাশ টিচার থাকেন, যার দিকে মেয়েরা হাঁ করে তাকিয়ে থাকে আর হাঁ হুতাশ করে। ওদের আড্ডা যখন জমে এসেছে ঠিক তখনই ছাদে এলো শুভ্র। গায়ে কচু পাতা রঙের পাঞ্জাবি, হাতা দুটো গুটিয়ে কোনোই পর্যন্ত উঠিয়ে রেখেছে। এক হাতে একটা বই আর কিছু গোলাপ, হাসনা হেনা আর কি কি জানে ফুল, আর অন্য হাতে মাথার টুপিটা ভাঁজ করে ধরে রেখেছে। রোদের সামনে এসে দাঁড়িয়ে ঝটপট বলে উঠল, ওই রোদু, মা একটা বই চেয়েছে, কি জানি নাম, ও হ্যাঁ, 12 চাঁদের ফজিলত, এরকম টাইপের কিছু সামথিং। যা দৌড়ে গিয়ে বলে নিয়ে ফার্স্ট। আম্মুকে বলেন, আমাকে বলছেন কেন? আমি হাদিসের বই পড়ি নাকি? তুই না পড়লেই এনে দেওয়া যাবে না? হ্যাঁ, আমিও তো পড়ি না, তবুও তো নিয়ে যাচ্ছি নাকি? তুই নামাজ পড়ছে, তুই আই। আমি এখন পারবো না, রাফিয়ার সাথে গল্প করছি, আপনি দেখে নিন, যান। শুভ্র এবার রাফিয়ার দিকে তাকাল, মুচকে হেসে বলল, আরে রাফিয়া নাকি, কেমন আছো? আরে খেয়ালই তো করিনি। শুভ্রর কথায় রাফিয়া যেন আকাশের চাঁদ পেয়ে গেল, খুশিতে গদগদ হয়ে বলে উঠল, জি ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আর থাকি কি করে? যে পৃথিবীতে তোমার বোনের মতো কেউ আছে, সে পৃথিবীতে ভালো থাকতে কোনো উপায় নেই। একদম ফাজিল মহিলা। রাফিয়ার গদগদ ভাব দেখে রাগ উঠে গেছে রোদের। এবার শুভ্রর কথা যেন রাগের উপর এক বালতি ঘি এসে পড়ল। ওর ইচ্ছে হচ্ছে চিবিয়ে খেয়ে ফেলে শুভ্রকে। শুভ্রর কথা শুনে রাফিয়া খুশি খুশি মুখ নিয়ে বলে উঠল, ও একটু এরকমই ভাইয়া, সবাই তো আর একরকম হয় না। ওর কথা ছাড়ুন তো, আপনি কিন্তু আগের থেকে আরো বেশি হ্যান্ডসাম হয়ে গেছেন ভাইয়া। রাফিয়ার কথায় রাগে মাথা ভনভন করতে লাগলো রোদের। শুভ্র কথাটা শুনে একবার আর চোখে রোদের দিকে তাকিয়ে কেসে উঠল। কোনো মতে নিজেকে ঠিক করে জোরপূর্বক হাসি দিয়ে বলল, তুমি দেখি অনেক বড় হয়ে গেছো বোন। লাস্টবার যখন দেখেছিলাম তখন অনেক ছোট ছিলে, হয়তো 7 বা 8-এ পড়তে। হ্যাঁ ভাইয়া, সবাই একই কথা বলেন, আমি নাকি আগে থেকে সুন্দর হয়ে গেছি। শুভ্র হাসল, রোদের দিকে তাকিয়ে বলল, এই রোদু চল না প্লিজ, দেরি হয়ে যাচ্ছে তো। রোদ কোনো উত্তর না দিয়ে হাত ভাঁজ করে রেলিং এ ঠেস দিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। ভ্রু হালকা কুচকে আছে ওর, কেন যেন প্রচন্ড রাগ লাগছে ওর। রোদের উত্তরের অপেক্ষা না করে পাশ থেকে রাফিয়া প্রশ্ন করে বসল, ভাইয়া আপনার হাতে এত ফুল কেন? ও, এগুলো তিথি আপু দিয়েছেন। তীর্থর কাছে আমার একটা বই ছিল, ওটা আনতে গিয়ে তিথি আপুর সাথে দেখা, ছাদে নাকি ফুলের বাগান করেছেন, ওখান থেকে জোর করে ফুলগুলোও দিল। বাও, ফুলগুলো অনেক সুন্দর তো। গোলাপের রঙগুলো কিন্তু বেশ হয়েছে, আমিও নিই। নিবা? ওকে, নাও। কথাটা বলে দুটো ফুল ওর হাতে দিল শুভ্র। হাসি মুখে রোদের দিকে তাকিয়েই হুট করে রাফিয়ার হাত থেকে ফুলগুলো কেড়ে নিল শুভ্র। রাফিয়া অবাক হয়ে বলে উঠল, কি হলো? না মানে ফুলগুলো বাইরে থেকে আনলাম তো, করোনা ভাইরাস থাকতে পারে, এগুলো নেওয়ার দরকার নেই তোমার। ভাই হয়ে তো বোনের এত বড় সর্বনাশ করতে পারি না, তাই না? এগুলো আমার কাছে থাকুক। রোদ একটা রাগের লোক নিয়ে শুভ্রর দিকে তাকিয়ে হাঁটা দিল, উদ্দেশ্য নিচে যাবে। 2 পা এগিয়ে বুঝতে পারলো পা থেকে পায়েলটা খুলে পড়ছে, তবু দাঁড়ালো না রোদ। যার পায়েল সেই নিয়ে যান, চাই না আমার। পেছন থেকে রাফিয়া বলে উঠল, ওই রোদ, তোর পায়েল খুলে পড়লো তো। রোদ কোনো কথা না বলে চুপচাপ নিচে নেমে এলো। রুমে উকি দিয়ে দেখলো ওর আম্মু এখনো নামাজ পড়ছে। রুহি বিছানায় উপর হয়ে শুয়ে ফোন কাটছে। ভাইয়া আর আব্বু নিশ্চয় যার যার রুমে। কেন যেন রুমে যেতে ইচ্ছে করছে না রোদের। রুমের বাতাসটা বিষাক্ত লাগছে খুব। গুটি গুটি পায়ে গেস্ট রুমের ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। এখান থেকে আকাশটা বেশ পরিষ্কার দেখায়। হঠাৎ করে পেছন থেকে কেউ একজন হাত টেনে ধরল। রোদ আতকে উঠে পেছন তাকাতেই দেখে শুভ্র। রোদকে সোজা করে দাঁড় করিয়ে নিচে হাঁটু ভেঙে বসলো শুভ্র। বাম পায়ে হাত দিতেই ছিটকে সরে গেল রোদ। শুভ্র রাগী চোখে একবার তাকিয়েই শক্ত করে রোদের পাটা ধরে নিজের হাঁটুর উপর রেখে খুব যত্নে পায়েলটা পরিয়ে দিল। রোদ চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা নেই মুখে। শুভ্র উঠে দাঁড়িয়ে মুচকে হেসে বলে উঠল, এই এত রাগ কেন তোর? কথায় কথায় রেখে যাস। রোদ শুভ্রর কথার জবাব না দিয়ে ওকে পাশ কাটিয়ে যেতে নিতে শুভ্র ওর হাত ধরে আবারও রেলিং এর গা ঘেঁষে দাঁড় করিয়ে দিল। রেলিং এর উপর 2 হাত রেখে খানিকটা ঝুঁকে বলে উঠল, যেতে বলেছি আমি, চুপচাপ দাঁড়িয়ে থাক। দুটো ফুলের জন্য এত জেলাস হওয়ার কি আছে? জেলাসি ভাবলে একটু কম বুঝলি, নয়তো জ্বলে পুড়েই মরে যাবি। কথাটা বলে একটা ফুল রোদের কানে গুজে দিয়ে বাকিগুলো ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, নে সব তোর। রোদ কোনো কথা না বলে ফুলগুলো নিচে ফেলে দিল। শুভ্র এবার শীতল দৃষ্টিতে রোদের দিকে তাকালো।
একটা দীর্ঘশ্বাস ফেলে রোদের ডান হাতটা শক্ত করে চেপে ধরল। মনে হচ্ছিল এই বুঝি মোট শব্দ করে ভেঙে যাবে হাত। ব্যথায় রোদের আত্মা কেঁপে উঠছে বারবার। তবুও রোদ চুপ, একটা টু শব্দ বের হলো না মুখ থেকে। কেন কে জানে। শুভ্র এবার এক হাতে গাল দুটো চেপে ধরে বলল, কথা বল, কথা বলিস না কেন? এখানে কি বোবার মতো দাঁড়িয়ে থাকার জন্য দাঁড় করিয়ে রেখেছি তোকে? এত তো ভালো লাগে না রোদু, আমার আগত হবে না বলে দিলাম। রোদ এবারও চুপ করে দাঁড়িয়ে রইল। গালের চোয়াল যেন ভেঙে চুরমার হয়ে খুলে পড়ে যাবে এখনই। শুভ্র আবারও কিছু বলতে যাবে, তখনই ডাইনিং থেকে রোদের আম্মুর কণ্ঠ কানে এলো। রোদ শুভ্রকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ডাইনিং এর দিকে হাঁটা দিল। পেছন থেকে শুভ্রর কণ্ঠ ভেসে আসছে কানে, রোদু, এই রোদু, আরে বাবা শোন না, আমি কি করেছি? এমন করছিস কেন রোদু? ডাইনিং এ বসে আছে রোদ। টেবিলের এক কোনায় রোদ, রোদের ঠিক সামনেই রুহি। টেবিলের আরেক কোনায় শুভ্র। শুভ্রর সামনের চেয়ারে রোদের ভাইয়া রাফিয়া হেলে দুলে হেঁটে শুভ্রর পাশের চেয়ারটাতে বসে পড়ল। গা জ্বালানো হাসি দিয়ে শুভ্রর সাথে গল্প জমাতে রেগে গেল। শুভ্র হঠাৎ করে উঠে দাঁড়ালো। রোদের আম্মু অবাক হয়ে বললেন, তো উঠ না, খাওয়াই এখনো। শুভ্র মুচকি হেসে বলল, একটা কল আসছে ফুপি, কথা বলে আসছে। প্রায় 5 মিনিট পর ফিরে এসে রোদ আর ওর ভাইয়ের মাঝে যে চেয়ারটা ফাঁকা ছিল তাতে বসে পড়ল শুভ্র। রাফিয়া ব্যস্ত হয়ে বলল, আরে ভাইয়া, আপনি তো এখানে বসেছিলেন। শুভ্র মুচকি হেসে বলল, ও তাই নাকি? ভুলে গিয়েছিলাম বোন, ব্যাপার না, এক জায়গায় বসলেই হলো। খাওয়াটা ইম্পর্টেন্ট, বসাটা নয়। তুমি খাওয়াতে কনসেন্ট্রেট করো পুরো। কথাটা বলে খেতে শুরু করতে রুহি হেসে বলে উঠল, আহা রাফিয়া, তুই খেয়াল করেছিস শুভ্র ভাই তোকে কত আদর করে? এক সেন্টেন্সে 2 বার করে বোন ডাকছে। কি ভাগ্য তোর। এইদিকে আমাদের রোডকে দেখ, বেচারাকে কিন্তু বছরেও বোন ডাকে না উনি, ভুলেও না। আহারে, শুভ্র ভাইয়ের আদর কাক তুই পেলি না রোদু, কষ্ট। শুভ্র আবার বিষম খেল। রাগী চোখে রুহির দিকে তাকিয়ে বলল, রুহি রে, বোন আমার চুপ হয়ে যায়। এমনি তো কথা বলিস না, যখন বলিস তখন একদম ছুরি ঢুকিয়ে দিস। একটু চুপ যা, হয়তো ফার্মের মুরগির সাথে বিয়েতে আমি গাঞ্জি দিব, কনফার্ম। রুহি দাঁত কেলিয়ে একটা হাসি দিয়ে বলে উঠল, আমি ছুরি ঢুকাতে যাব কেন? আমি তো জাস্ট বলছিলাম রোদ্দুর কপাল খারাপ, একমাত্র মামাতো ভাইয়ের আদর পেল না। আমাদের কত আদর করেন অথচ ওকে, আহারে কষ্ট। এবার যদি চুপ না করিস তো ক্লাস ছুড়ে মারবো বলে দিলাম। সবার আদর একরকম হয় না, আদরের ক্লাসিফিকেশন আছে বুঝলি। ও, তো রোদ কোন ক্যাটাগরিতে পড়লো? রোদ চুপচাপ খাচ্ছিল। রুহির এসব কথায় প্লেটটা দিয়ে চুপচাপ উঠে চলে গেল। পেছন থেকে শুভ্রর কণ্ঠ ভেসে উঠল। রোদের ভাইয়াকে উদ্দেশ্য করে বলছে শুভ্র, ভাই এই ঝঞ্ঝার থেকে বিয়ে দিয়ে তাদের বিদায় করো তো। হারামিটা অলওয়েজ বেশি কথা বলে, ওর বিয়ে হলে সব ঝামেলা শেষ, রাস্তা একদম ক্লিয়ার। রোদ সোফায় পা গুটিয়ে বসে বসে খাচ্ছে আর ভাবছে, কি বলে আমি? আদরের ক্লাসিফিকেশন? হ্যাঁ, আদরের ক্যাটাগরি থাকে নাকি? অদ্ভুত। রাত 10টা। রোদ সহ ওর সব কাজিনরা মিলে বসেছে ছাদে। উদ্দেশ্য আজকের রাতটা গল্পের আড্ডায় কাটিয়ে দেয়া। সেহেরি খেয়ে তারপর ঘুমোতে যাবে সবাই। এর আগে নয়, কিছুতেই নয়। ওদের সাথে পুচকো দুটো বসেছে আড্ডার আসরে। গল্পের টপিক হলো বিয়ে। গল্প করতে করতে গল্পের মোড়টা এলো রোদের বাবা মায়ের বিয়ের দিকে। সবচেয়ে রোমান্টিক অ্যান্ড কিউট প্রেমের কাহিনী ছিল ওর বাবা মায়ের। মামাতো ভাইয়ের সাথে বেশ ভালোই প্রেমে মেতেছিল রোদের মা। পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে বিয়ের কাজটা শেষ হয় তাতে। রোদের এক বড় ভাইয়া এই গল্পটুকু বলা শেষ করতে সবাই ঘাড় ঘুরিয়ে রোদের দিকে তাকালো। রোদ অস্বস্তি নিয়ে বলে উঠল, কি হলো? আমার দিকে তাকাচ্ছ কেন? আলিফ সরু চোখে তাকিয়ে বলে উঠল, তোকে বেশ সন্দেহ সন্দেহ লাগছে রে রোদু। রোহিত তো বয়ফ্রেন্ড আছে, ও বিয়ে ওই ব্রয়লার মুরগিকেই করবে। কিন্তু তুই? কাকিমণিও কিন্তু বাড়ির ছোট মেয়েই ছিল। আলিফের কথায় সবার সন্দেহ যেন প্রখর থেকে প্রখরতর হলো। রোদের দিকে এমন ভাবে তাকালো যেন ও কোন ভিন গ্রহী প্রাণী। রোদ মুখ কাচুমাচু করে বলে উঠল, আলিফ ভাইয়া, তুমি কিন্তু বেশি বলছো। ঘটনার পূর্ণবৃত্তি বারবার হয় না, সো চুপ থাকো। আজ কবি প্যাচাল পারবা না। রোদের কথা শেষ হতেই পাশ থেকে চেঁচিয়ে বলে উঠল রাফিয়া। সবাই চমকে ওর দিকে তাকাতেই বলে উঠল সে। রোদ কিছু বলতে যাবে তার আগেই কাঁদো কাঁদো গলায় বলে উঠল সে,
রাফিয়ার কথায় চারপাশে যেন বজ্রপাত হলো। চারপাশে পিন পতন নীরবতা। রাফিয়া অলওয়েজ রং জায়গায় রং কথা বলে, এটা তার অভ্যাস। এতক্ষণ সবাই মজা করলেও ওভাবে নেয়নি ব্যাপারটা, কিন্তু রাফিয়া যেন ঢোল ফাটায়। সবাই একবার রোদের দিকে তো একবার শুভ্রর দিকে তাকাচ্ছে। লজ্জায় আর রাগে মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে রোদে। শুভ্র এতক্ষণ রেলিং এ ঠ্যাস দিয়ে খুব মনোযোগ দিয়ে গেম খেলছিল। কিছুক্ষণ পর চুইংগাম চিবোতে চিবোতে বলে উঠল, এই তোরা কি আমাদেরকে তাকিয়ে আছিস? আদিবা ফটাফট জবাব দিয়ে দিল, দাদা ভাই। সবাই 1 2 3 4 15 জন। জারিফ সাথে সাথে আদিবার মাথায় চাটি মেরে বলে উঠল, চুপ গাধি, এখানে 15 জন নয় 10 জন। শুভ্র ঠোঁট কামড়ে ভ্রু দুটো কুচকে গেমে আরেকটু মনোযোগী হয়ে উঠল। কয়েক সেকেন্ড পরে হঠাৎই বলে উঠল, তারপর ফোনটা পাশে রেখে সিল্কি চুলগুলো কপাল থেকে সরিয়ে পেছনে ধাক্কা দিয়ে শার্টের উপরে দুটো বোতাম খুলে কলার জাগিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, প্রচুর গরম পড়েছে, হয়তো বৃষ্টি হবে। কিরে তোরা এখন এইভাবে তাকিয়ে আছিস কেন? অদ্ভুত, তোদের চোখ মুখ দেখে মনে হচ্ছে তোদের সবার বউ ভাগিয়ে নিয়ে চলে গেছে আমি, আর তোদের জামাইদের হাটে বেঁচে এসেছি। এইভাবে তাকাবি না, অন্য দিকে তাকা। বিয়ে করবো বলে যাকে সন্দেহ করছিস তাকালে সে তাকাবে, তোরা তাকাস কেন? হ্যাঁ, অন্যের জামাই দেখে এমন আবুল আমার তাকিয়ে থাকিস, ইচ্ছা করে না রে? শুভ্রর কথায় ঠিক করে হেসে উঠল সবাই। রোদ চুপচাপ অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছে। এতক্ষণ হালকা মৃদু বাতাস বইছে চারপাশে। হঠাৎ করে তনিমা বলে উঠল, দাদা ভাই, সত্যি রোদকে বিয়ে করবা তুমি? তনিমার কথায় বিষম খেল রোদ। উফ, বারবার আমার টপিকেই কেন টানছে ওরা? এই মাটিটা ফাঁক হচ্ছে না কেন? তাহলেই তো তার মাঝে ঢুকে গিয়ে কিছুটা নিস্তার মিলতো আমার। শুভ্র উদাসী গলায় বলে উঠল, তোর ননদিনীকে বিয়ে করবো তনিমা। সাথে সাথে পাশ থেকে অদ্ভুত বলে উঠলাম, আমার তো কোনো বোন নাই শুভ্র, কারে বিয়ে করবি তুই? অদ্ভুত রোদের জ্যাঠাতো ভাই। তনিমার সাথে তার প্রেম প্রায় 2 বছরের। শুভ্র এবার ভ্রু কুচকে বলে উঠল, তাই নাকি? বুঝে দেখ, আছে নিশ্চয়ই। বিয়ে তো আমি তোর বোনকেই করবো, তার যেভাবেই হোক। অদ্ভুত ভ্রু কুচকাল, তারপর কি ভেবে হেসে উঠল। তনিমা, রুহি, রাফিয়া সহ আরো কয়েকজন গেল আম ভর্তা করতে। আলিফ আর রোদের ভাইয়া গেল বাগানের গাছ থেকে আম পাড়তে, আর অদ্ভুত আর তুষার গেল সিগারেট টানতে। বলতে গেলে একে একে সবাই 5-10 মিনিটের ব্রেকে চলে গেল। জারিফ, আদিবা উঠে দৌড় দিলে রোদও উঠতে গেল। তার আগেই হাত টেনে বসিয়ে দেওয়া হলো ওকে। কাজটা শুভ্র ছাড়া কেউ করেনি বুঝতে পেরেই রাগী চোখে তাকালো রোদ। শুভ্র কিছুই হয়নি এমন ভাব নিয়ে বলে উঠল, আরে কই যাস? নিচে যাবো, হাত সারুন। হাত ধরেছে নাকি? ও শিট, সরি। তবে ধরে যখন ফেলেছি তখন আর ছাড়তে ইচ্ছে করছে না। এখন মুড নেই বুঝলি, কিছুক্ষণ পর মনে করিয়ে দিস। মুড থাকলে ছেড়ে দেবো। একটু বেশি বেশি করে হরলিক্স খা বুঝলি। তোর হাইট তো মাত্র 5 আর আমি 6 ফুট 2। তোর থেকে পুরো 1 ফিট 2 ইঞ্চি লম্বা। আমার গলা পর্যন্ত পৌঁছাতে তো 3-4 দিন লাগবে রে। শুভ্রর কথায় রাগটা চরম আকার ধারণ করলো রোদ। একটু লম্বা বলে এত বলে? রোদ দাঁতে দাঁত চেপে বসে রইল। আপনার গাল পর্যন্ত পৌঁছানোর কোনো ইচ্ছা আমার নেই। হাত সারুন বলছি, নয়তো কামড়ে দিব। ও মাই গড, তুই তোদের বিয়ের ব্যাপারটা সিরিয়াসলি নিয়ে নিয়েছিস? এখনই কামড়ি? রোদ রাগে লাল হয়ে বসে আছে। শুভ্র যে ইচ্ছে করে ফাঁদে ফেলছে ওকে তা বেশ বুঝতে পারছে রোদ। তাই এই নীরবতা। কোনোভাবেই শুভ্রর পাদে ফা দেওয়া চলবে না, কিছুতেই না। রোদকে এইভাবে চুপ করে বসে থাকতে দেখে মুচকি হেসে ফু দিয়ে সামনের চুলগুলো উড়িয়ে দিয়ে বলল, পাগলিটা। তারপর শার্টের পকেট থেকে বের করলো হিজল ফুল। হাত ভর্তি লাল টকটকে হিজল ফুল এগিয়ে দিল রোদের দিকে। রোদের ধরে থাকা হাতটি টেনে কোলে নিয়ে হিজল ফুলের মালা জড়াতে লাগলো হাতে। তার সাথে সাথে গলা কাঁপিয়ে আবৃত্তি করে উঠল, তোমায় দিলাম উজু চারুল ফুল, তোমায় দিলাম হিজল ফুলের মন, রোজ নিশীথে একলা থাকার কালে আমায় দিও খারি তোমার, আমায় দিও একটুখানি ছায়া, একটু দিও শান্ত শীতল জল, তোমার জন্য বুকের ভিতর তবু শত সাগরের অস্ত্র টনক, আমার ভোরের আলো জুড়ে দ্বিধা, আমার সকাল বিষণ্ণতায় ঠাসা, এক জন্মের রাত্রি দিবস জুড়ে তোমার নামে নিত্য যাওয়া আসে, আমায় দিও একটুখানি ছুঁয়ে, আমায় দিও একটুখানি মন, এই জন্মের জন্ম মৃত্যু মানে তুমি মানে আমার সব। রোদ অবাক চোখে তাকিয়ে আছে। শুভ্রর কণ্ঠটা এমনিতেই শুনতো, তার মাঝে এই কবিতা
কবিতার প্রতিটি লাইনে যেন নিজের সব আবেগই ঢেলে দিয়েছে শুভ্র। রোদকে নিষ্পলক তাকিয়ে থাকতে দেখে বলে উঠল শুভ্র। বাসার পাশে যে হিজল গাছটা আছে না, আজ প্রথম ফুল ফুটেছে তাতে। জানিস কত কষ্ট হয়েছে মালা গাঁথতে। এই আঙুলগুলো সূচের গুঁতোয় কাহিল। এইভাবে তাকিয়ে আছিস কেন? প্রেমে পড়ে যাবি তো, পরে বিয়ে করতে মন চাইবে। আমি আমার খুব আবেগী মানুষ, বুঝলি? রাজি হয়েও যেতে পারি, তখন আমাকে সারা জীবন তোর মতো পুতুল টাইপের জামাই হয়ে থাকতে হবে। তাই বলছি, প্রেমে পড়ে আমার এত সর্বনাশ করিস না রে। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।